ওকে, তাহলে এটা হচ্ছে কি আপনাদের ব্যাচের ফাইনালি ফার্স্ট ক্লাস। আপনাদের ব্যাচ নাম্বার কত? ঠিক আছে, ব্যাচ নাম্বার হচ্ছে কত? 307। ঠিক আছে, 307 ব্যাচের আজকে হচ্ছে কি একেবারে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ক্লাসটা আমরা জাস্ট একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা ইউ ক্যান উইন বইটা পড়ছেন কেউ? একজনও পড়েন নাই? ঠিক আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম মোটিভেশনাল বুকগুলোর ভিতরে একটা বই। ঠিক আছে, ইউ ক্যান উইন। ওকে, এই বইয়ের প্রথম একটা গল্প হচ্ছে কি, এই বইয়ের প্রথম গল্পটা দিয়ে আমরা চেষ্টা করতেছি আজকে শুরু করার জন্য। কিসের জন্য? ওই বইয়ের প্রথম গল্পের সাথে আপনাদের একটা মিল আছে। এই কারণে মিলটা কি দেখেন, এই বইয়ের প্রথম গল্পটা এইভাবে বলছে যে একজন বেলুনওয়ালা বেলুন বিক্রি করছিল। কি বিক্রি করছিল? বেলুন, মেলাতে। যখন তার বিক্রিটা কমে যায় তখন সে কি করে, একটা করে বেলুনে হিলিয়াম গ্যাস ভরে উপরের দিকে ছেড়ে দেয়। মানুষ যখন দেখতে পায় যে বেলুন উপরের দিকে উঠতেছে তখন কি করে, এসে ভিড় করে, তার কি বিক্রিটা বেড়ে যায়। এটা ছিল তার বিক্রির একটা টেকনিক। তো একদিন সে বিক্রি করার সময় তার পেছন দিক থেকে কি একটা ছেলে টান দিয়ে বলতেছে, আচ্ছা কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? কারণ সে যতগুলা, একটা জিনিস ভালো লক্ষ্য করেছে যে যত বেলুন ছিল সবই কি রঙিন বেলুন। ঠিক আছে, কোনো কালো বেলুন ছিল না। তার মনে একটা প্রশ্ন আসলো যে কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? ঠিক আছে, তখন বেলুনওয়ালা যে কথাটা বলছিল এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কি? যে বেলুন কখনো তার কালারের জন্য কি আকাশে উড়ে না। বেলুন উড়ে কিসের জন্য? ভিতরে হিলিয়াম গ্যাসের জন্য। যদি হিলিয়াম গ্যাসটা ভিতরে থাকে তাহলে কি বেলুনের কালার যেটাই হোক, বেলুনের সাইজ যতটুকুই হোক, সে কি করবে? উপরের দিকে উড়বে। লাইক দ্যাট আপনারা আপনাদের ভিতরে বেলুনের হিলিয়াম গ্যাস যদি আমরা চিন্তা করি, আপনাদের এই হিলিয়াম গ্যাসটা কি? নলেজ। ঠিক আছে, আপনি ততটুকুই ভালো কাজ করতে পারবেন যতটুকু নলেজ কি আপনার ভিতরে আছে। যদি আপনার ভিতরে ভালো নলেজ না থাকে আপনি স্বাভাবিকভাবে কি উঠতে পারবেন না, ফুলবেন কিন্তু। ঠিক আছে, আমরা তো বলি যে আমাদের অনেকের গ্র্যাজুয়েশন করা আছে, তাই না? অনেকে আমরা মাস্টার্স পাস বলি, মাস্টার্স পাস, পিএইচডি করা, তারপরে কি এমফিল করা, বিভিন্ন বড় বড় ডিগ্রি। এরপরে দেখা যায় আমাদের বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে। ঠিক আছে, আমাদের ভাইদের সাথে কি আমাদের মানে বৎসরও একটা কথা হয় না। ঠিক আছে, এরকম পড়াশোনা না করে যদি 5 পাস করতো তাও যদি সবার সাথে মিল থাকতো অনেক ভালো হতো, তাই না? এরকম পড়াশোনার কোনো দরকার নাই যে পড়াশোনা কি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করে, আপনার পরিবারকে কি পরিবারের সাথে ডিটাচ করে দেয়। এরকম পড়াশোনার তো কোনো দাম নাই। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে কি লেখাপড়া করে ফোলা, তার মানে বেলুনকে যদি আমি বাতাস দেই সে এমনিও ফুলবে। আপনি লেখাপড়া করছেন, মাস্টার্স পাস হয়ে গেছেন, বাট অ্যাকচুয়াল কতটুকু জ্ঞান আপনি অর্জন করেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এই অ্যাকচুয়াল জ্ঞানটা হচ্ছে আপনি আসলে কতটুকু করতে পারছেন। ঠিক আছে, এখন চিন্তা করেন মেডিকেল প্রফেশনটা ফুললি বেসড অন নলেজ। এখানে আপনার নলেজ কম বা আপনার নলেজ নাই, পুরো একটা বিষয় আপনি কম জানেন, আলটিমেট কি আপনি আরেকজনের থেকে পিছিয়ে আছেন। সেম ডিগ্রি দেখেন, একজন এমবিবিএস পাস, সেও এমবিবিএস পাস, সে কি দেখা যায় দিনে 100-200 রুগী দেখে, বাকি অ্যাটলিস্ট 70-80টা রুগী দেখে সে 2-3টা রুগী দেখে। আবার চিন্তা করেন একজন এলএলএমএফ একদম 6 মাসের কোর্স করা, সেও 100 রুগী দেখতেছে। আবার কি এমবিবিএস পাস, সে দেখতেছে কি 2-3টা রুগী। এটা কিসের জন্য হচ্ছে? ঠিক আছে, এটা হওয়ার কারণ হচ্ছে কি আপনার নলেজ। মেডিকেল প্রফেশনের জন্য 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখেন, আপনারা যারা মেডিকেল লাইনে আসতেছেন প্রত্যেকের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আমাদের এখানে মূল বেসমেন্টটাই কি? বিজনেস, তাই না? তাহলে আপনি যদি বিজনেসে আসতে চান, বিজনেসের শর্ত কি? 3টা জিনিস। যারা অন্য প্রফেশনে চাকরি করবেন তাদের জন্য আলাদা, বাট নিজে যদি কিছু করতে চান, সেলফ এন্টারপ্রেনারশিপ, তাই না? আপনি একটা ফার্মেসি দিচ্ছেন, আপনি একটা কি ডায়াগনস্টিক সেন্টার দিচ্ছেন, নিজের কোনো কিছু যদি করতে চান তাহলে কি লাগবে? অবশ্যই আপনার কি লাগবে? ব্যবহার, তাই না? বুদ্ধি, সাহস। সবসময় মনে রাখতে হবে এই 3টা জিনিস যদি না থাকে তাহলে আপনি নিজে কিছু না করে বরঞ্চ কি করা উচিত? আপনার কারোর আন্ডারে চাকরি করা উচিত। ঠিক আছে, আলটিমেট কারোর আন্ডারে চাকরি করা মানে কিন্তু আপনার মূল্যবান সময়টা, আপনার মূল্যবান পরিশ্রমটা আরেকজনের জন্য কি কুরবান করে দাও। ভাবার কোনো কারণ নাই যে সে আপনার পরিশ্রমের ফল দিবে।
সে আপনাকে মিনিমাম যতটুকু কম দেওয়া যায় ওই মিনিমাম ইয়াটা দিয়ে আপনার পরিশ্রম আপনার সময়টাকে কি করতেছে, কিনে নিচ্ছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যবহার যদি ভালো না হয়, বুদ্ধি যদি না থাকে, সাহস যদি না থাকে, আপনার মুখে যদি হাসি না থাকে, আপনার দোকান খোলা কি নিষেধ? এখন কথা হচ্ছে এটা একটা ইন জেনারেল যে কোনো বিজনেস খোলার জন্য। বাট আপনি যদি চিন্তা করেন মেডিকেলি কোনো কিছু আপনি করবেন, তাহলে এখানে আরো 3টা জিনিস কি হবে আপনার যোগ হবে। কি লাগবে? আপনার নলেজ লাগবে, আপনার স্কিল লাগবে, আপনার বিজনেস প্ল্যান লাগবে। তাহলে আপনার যদি নলেজ, স্কিল এবং বিজনেস প্ল্যান না থাকে, আপনি মেডিকেলি ব্যবসায় খুব একটা ভালো করবেন না। আগের দিন ভুলে যেতে হবে, তাই না? কারণ কি, আগে দেখা যেত একটা মহল্লাতে একটা বা দুইটা ফার্মেসির দোকান আছে, এখন কিন্তু 10টা বা 15টা ফার্মেসির দোকান। ডায়াগনস্টিক সেন্টার একটা ছিল, এখন দেখেন রাস্তার এই পাশে একটা ও পাশে একটা, তাই না? এইভাবে ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে। তার মানে কি, আপনি যদি ভালো কিছু করতে চান, অবশ্যই আপনার ব্যবহার, বুদ্ধি, সাহস, এই 3টার পরে নলেজ, স্কিল এবং বিজনেস প্ল্যান অবশ্যই থাকতে হবে। নলেজ এবং স্কিল, বিজনেস প্ল্যান আপনি যখন বিজনেস করবেন তার আগে আপনাকে কি করতে হবে, কোন এলাকায় আপনি ব্যবসাটা দিচ্ছেন সেই এলাকা সম্পর্কে আপনাকে ইনফরমেশন নিতে হবে, অবজারভেশন করতে হবে। যদি আপনি ফার্মেসির দোকান দেন এক ধরনের অবজারভেশন, যদি আপনি ডায়াগনস্টিক সেন্টার দেন আরেক ধরনের অবজারভেশন। যেখানে কোন টাইপের রুগীগুলা বেশি আসে, রুগীগুলোর আর্থসামাজিক কন্ডিশন কীরকম, সব খোঁজ খবর আপনাকে নিতে হবে। নিয়ে তারপরে হুট করে টাকা পাইছেন, মনে করেন বিদেশ থেকে কি লটারিতে 40 লাখ টাকা পাইছেন, এখন নষ্ট করবেন। কিভাবে করবেন? একটা ডায়াগনস্টিক সেন্টার দেন, দেখবেন 2 দিনে ফুতুর হয়ে গেছে। ডায়াগনস্টিক সেন্টার দিলেন, এটা 1 বছরও চালাতে পারবেন না আপনি, যদি আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স না থাকে। একই বিষয়, একটা ফার্মেসি দেন, মনে করেন 20 লাখ টাকা খরচ করে একটা ফার্মেসি দিলেন। ঠিক আছে, এই ফার্মেসি আপনি কতদিন চালাতে পারবেন? অনেক বড় করে দিচ্ছেন, এরপরে অর্ধেক করবেন, অর্ধেক কি দিবেন? ফ্লেক্সি লোড, মুদি দোকান, আর অর্ধেক ফার্মেসি। এরপরে 3 ভাগ করবেন, এরপরে ফার্মেসি থাকবেই না। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা বিজনেস প্ল্যান থাকবে। আর এই বিজনেস প্ল্যানটাকে বাস্তবায়নের জন্য এই 2টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, নলেজ, স্কিল। ঠিক আছে, স্কিল আসবে কিভাবে? স্কিলটা আসবে যদি করতে করতে, তাই না? আমি আপনাকে ইনজেকশন প্রসিডিউর শিখিয়ে দিলাম, আপনি যদি কোনোদিনও ইনজেকশন না দেন, তাহলে কি আপনার হাত পাকবে? একটা মুচির কথা চিন্তা করেন, সে যেভাবে সেলাই করতেছে, তাকে চোখ বন্ধ করে দিলেও কি করতে পারবে? সে ওইভাবে সেলাই করতে পারবে। কারণ কি, সে স্কিলড হয়ে গেছে। বাট প্রথম অবস্থাতে কিন্তু তার এরকম ছিল না। ভাবেন, যারা প্রেশার মাপতে পারেন, প্রথমবার যারা প্রেশার মাপা শিখছেন, প্রথমবার কি প্রেশার মাপার সময় রুগীর হার্টবিটের চেয়ে আপনার হার্টবিট বেশি কাঁপছে। ঠিক আছে, এরপরে যখন আপনি ইউজ হয়ে গেছেন, তখন এটা কি কোনো ব্যাপারই না। কিন্তু যে না পারে তার জন্য এটা কি অনেক ব্যাপার। আপনি যদি ব্লাড গ্রুপিং করতে চান, একই বিষয়, প্রথমবার মনে হবে যে কি না কি, আস্তে আস্তে আপনার কাছে কিছুই মনে হবে না। স্কিল জিনিস হচ্ছে এরকম, প্রথমবার মনে হবে অনেক কিছু, বাট যখন আপনি করবেন তখনই কি কিছুই মনে হবে না। যখন কিছুই মনে হবে না, তখন আপনি কি হয়ে যাচ্ছেন? স্কিল হয়ে যাচ্ছে। আর নলেজ করতে হবে, 3টা জিনিস সম্পর্কে আপনাকে নলেজ দিতে হবে প্রপারলি। 1 নম্বর হচ্ছে কি, হিউম্যান বডি। কারণ আলটিমেট আমরা যখন মেডিকেল সায়েন্স নিয়ে আসছি, ঠিক আছে, অনেকেই আমাদের ভ্যাটের দিকে যেতে পারে, তাহলে ভ্যাটেনারি বিষয়টা এখানে একজনও নাই। ঠিক আছে, এখানে আমরা যারা আছে সবাই কি হিউম্যান রিলেটেড। তার মানে হিউম্যান বডি সম্পর্কে অবশ্যই আপনাকে কি নলেজ নিতে হবে। উইদাউট হিউম্যান বডি মেডিকেল সায়েন্সে কিচ্ছু নাই। আপনি চিন্তা করেন আপনার বডি নাই, আমি ইনভিজিবল, তাহলে কি আমার প্রস্রাব টেস্টের দরকার আছে? ঠিক আছে, আমার ব্লাড টেস্টের দরকার আছে? আমার বডি নাই, তাহলে বডিতে রোগ হবে কিভাবে? ঠিক আছে, তাহলে বডি সম্পর্কে, হিউম্যান বডি সম্পর্কে আপনাকে অনেক ভালোভাবে জানতে হবে। অনেক ভালোভাবে বলতে কি, যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কি জানতেই হবে। আর আমরা এখানে ওয়ানলি অ্যানাটমি ফিজিওলজি পড়াই কতদিন? 4 মাস, ধরেন 5 মাস। ঠিক আছে, আর এমবিবিএস কোর্সে পড়ে কত? 1.5 বছর। ঠিক আছে, তাহলে ওরা অনেক ভাস্ট পড়ে, কারণ এটা ওদের অনেক ভাস্ট পড়তে হয়। আমরা কতটুকু পড়ি? যতটুকু রোগের সাথে রিলেটেড, অর্থাৎ সামনের সেমিস্টারে আমরা রোগ করব, তাহলে রোগগুলো পড়ার জন্য যে অ্যানাটমি ফিজিওলজিগুলো আমার জানা দরকার, আমি শুধু কি সেগুলোই পড়বো। এইটুকু আপনার জন্য কি মোটামুটিভাবে মন্দের ভালো। এরপরে কি জানা লাগবে? ডিজিজ সম্পর্কে জানা লাগবে। যে সেক্টরেই যান, মেডিকেল সেক্টর মানে কি হিউম্যান বডিতে রোগ হবে, তাই না? এই রোগের চিকিৎসা রিলেটেড বিষয়গুলো নিয়েই কিন্তু সবাই ডিল করবে। যেমন যারা ডেন্টিস্ট হবে, তারা কি করবে? শুধুমাত্র ওরাল ক্যাভিটির রোগগুলো নিয়ে তারা আলোচনা করবে, তাই না? তাদের শুধু কি ওরাল ক্যাভিটিটাই বিষয়।
বাট ওরাল ক্যাভিটির বিষয় হলো তারা কি ডায়াবেটিক সম্পর্কে জানবে না, হাইপারটেনশন সম্পর্কে জানবে না। এক রোগী ডায়াবেটিক্স আছে, তাকে কি যদি আপনি ডেন্টাল কোনো সার্জারি করতে যায় তাহলে কিন্তু আগে ডায়াবেটিক্স কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কি ওষুধ দেওয়া যাবে, কি ওষুধ দেওয়া যাবে না, কি খাবে কি খাবে না, সব জিনিস কিন্তু তার জানতে হবে। তার মানে বেসিক জিনিসটা সবার জানতে হবে। এরপরে যারা প্যাথোলজিতে আসেন, আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন, একটা ডিজিজ সাপোজ এই যে আমরা যদি বলি যে কারোর এলডিএল বেশি, এইচডিএল বেশি, ঠিক আছে, এটা আপনি টেস্ট করে বের করে দিবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এলডিএল এইচডিএলটা কি কারণে বেশি হয়, কি কারণে কম হয়, এটা বেশি হলে কি অসুবিধা হবে, কম হলে কি অসুবিধা হবে, এটা তো আপনার জানা লাগবে। ঠিক আছে, তার মানে কি ডিজিজ না জানলে মেডিকেল সায়েন্সের কোনো সেক্টরে আপনি যেতে পারবেন না। যে সেক্টরে ঢুকবেন সেই সেক্টরে নার্সিং অবশ্যই কি ডিজিজ জানা লাগবে। কোন ডিজিজ থেকে নিজেকে কিভাবে প্রিভেন্ট করতে হবে, তাই না, কোন ডিজিজের রুগীকে কিভাবে সেবা দিতে হবে, প্রত্যেকটা জিনিস কি আলাদা আলাদা। মনে করেন একজন অপথালমো পেশেন্ট, ঠিক আছে, আর একজন গাইনি পেশেন্ট, দুইটা কি একই ধরনের নার্সিং? একজন পেডিয়াট্রিক পেশেন্ট, একই ধরনের নার্সিং? একই ধরনের নার্সিং না। ঠিক আছে, আবার কি যদি আমরা মেডিসিনের ক্ষেত্রে আসি, একই ধরনের মেডিসিন ইউজ করবো আমরা? একই ধরনের মেডিসিন ইউজ করবো না। বাট কি ইন জেনারেল আমাকে জানতে হবে যে কী টাইপের মেডিসিন আমার ব্যবহার করি, কী টাইপের রোগটা হচ্ছে। তাহলে রোগ যেখানে আসে সেখানে কি থাকবে, রোগের সাথে রিলেটেড দুইটা জিনিস, একটা হচ্ছে রোগের চিকিৎসার জন্য আর একটা রোগ নিশ্চিত হওয়ার জন্য, তাই না? রোগ নিশ্চিত হওয়ার জন্য আমরা কি দেই, বিভিন্ন রকম টেস্ট দেই, ডায়াগনোসিস দেই, তাই না, যে সিবিসি করবেন, সিরাম ক্রিয়েটিনিন করবেন, সিরাম বিলিরুবিন করবেন, এটা 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 সেটা কি দিয়ে মোটামুটি 4-5 হাজার টাকা হ্যাঁ ধরাই দেই। এরপরে কি চিকিৎসা, চিকিৎসার জন্য আমাকে কি শিখতে হবে, আমরা কি দিয়ে চিকিৎসা করি? হ্যাঁ, চিকিৎসার পলিসিটা আবার ভাগ হয়ে যাবে। যারা ফিজিওথেরাপি আছে তাদের চিকিৎসা পলিসি এক ধরনের হবে, ঠিক আছে, যারা কি প্যারামেডিক্স আছে, এলএমএফ আছে, বা কি যারা মেডিসিনে আছে তাদের কি চিকিৎসা প্রসিডিউর আরেক ধরনের হয়ে যাবে, তাই না? তাহলে চিকিৎসা এসে কি ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিজিজের পরে এসে কিন্তু ভাগ হয়ে যাবে। ডিজিজের পরে যারা ডায়াগনোসিস করবে তাদের প্রসিডিউর আলাদা, যারা মেডিসিন দিয়ে চিকিৎসা করবে তাদের প্রসিডিউর আলাদা, যারা কি মানে ফিজিওথেরাপি যারা ব্যায়াম দিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করবে তাদের প্রসিডিউর কি হবে, আলাদা হয়ে যাবে। এখান থেকে ডিসিপ্লিনগুলো কিছুটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, লাস্টে আমার জানতে হবে মূলত কি ড্রাগ। ড্রাগ বলতে আমি ডাইরেক্টলি বোঝাচ্ছি ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটা যে প্রসিডিউরে হোক, তাই না? ওকে ফাইন। তাহলে এই তিনটা জিনিস সম্পর্কে যদি ভালো নলেজ থাকে আপনার, এখন আমাকে বলেন নলেজ কেন দরকার? নলেজ না হলেও তো হয়, তাই না? নলেজ না হলেও হয়। কিসের জন্য নলেজ না হলে হয়? আপনি দেখেন বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোতে, কোনো কোনো ক্ষেত্রে সরকারি হসপিটালগুলোতে আছে এমন অনেক সিস্টার আছে যারা কি তাদের কোনো নার্সিংয়ের ডিপ্লোমা নেই, ঠিক আছে, এখন তারা কাজ করতেছে না। যারা কাজ করতেছে তাদের কিন্তু একটা জিনিস মেন্টালিটিতে ঢুকে গেছে যে একজন বিএসসি করে এসেও কাজ করতেছে, আমিও কাজ করতেছি, সেও ইনজেকশন দেয় আমিও ইনজেকশন দিই, সেও কি সে যা করে আমিও কি তাই করি। তাহলে আমার অযথা এত কষ্ট করে বিএসসি করার বা এত কষ্ট করে ডিপ্লোমা করার দরকারটা কি? ঠিক আছে, হ্যাঁ, ডিপ্লোমা করার দরকারটা কি এটা যদি আমি বুঝতে চাই তখন আমাকে বুঝতে হবে কি আমার পজিশনটা কীরকম পজিশন। যখন আপনি নন ডিপ্লোমা তখন আপনি মেডিকেল টার্মগুলোকে অত ভালোভাবে বুঝেন না, মেডিকেল টার্মগুলো আপনাকে ধরতে পারেন না। শুধু বেসিক যেটার জন্য পড়ালেখা জানা দরকার নাই, ইনজেকশন দেওয়ার জন্য পড়ালেখা জানা দরকার আছে, একটা রিক্সাওয়ালা ধরে 2 দিন প্র্যাকটিস করালে সে কি শিখে যাবে। তার মানে কি ওই কাজগুলো আসলে মেডিকেলি জিনিস না। আপনি যখন একটা ডাক্তারের সাথে কাজ করতেছেন সে তো আর না পড়াশোনা করে আসে না, সে কি হাইলি কোয়ালিফাইড না? এখন একজন কোয়ালিফাইড মানুষের সাথে যখন আপনি কাজ করতেছেন অ্যাজ এ নন কোয়ালিফাইড হিসাবে, ওনার ল্যাঙ্গুয়েজগুলো যখন আপনি বুঝবেন না তখন উনি আপনাকে কি করবে, খুবই আন্ডার এস্টিমেট করবে, ঠিক আছে। একটা কথা বুঝেন যে ডাক্তাররা নার্স এবং ডাক্তার পরস্পরের কি সহযোগী না, বাট নলেজের ডিফারেন্সের কারণে কি ডাক্তাররা নার্সকে সম্মানই করতে যাচ্ছে না। কিসের জন্য? ভেরি মাচ লেট। আপনি যদি চিন্তা করেন একজন ডাক্তারের মেডিকেল নলেজ আর একজন নার্সের মেডিকেল নলেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, আর যারা কোনো রকম কোর্স করে আসে নাই তাদের সাথে কি আরও তফাৎ। এই তফাতের কারণে কি সে প্রচণ্ড পরিমাণে আন্ডার এস্টিমেট করে। বাট আপনি যদি তার ল্যাঙ্গুয়েজগুলো বুঝেন, তার ভাষাটা বুঝেন, তাহলে কিন্তু সে আপনাকে মোটেও আন্ডার এস্টিমেট করবে না। আমাদের এখান থেকে অনেকেই এরকম পাস করে গেছে যারা কি ওটিতে কি 10 বছর 12 বছর 13 বছর ধরে কাজ করতেছে, আলটিমেট কোনো ডিগ্রি নাই, ইভেন কি তার অ্যানাটমি ফিজিওলজি ডিজিজ সম্পর্কে ধারণা নাই, ওইখানে গেছে দেখছে কারোর মাধ্যমে, ঠিক আছে, দেখে দেখে সে কি শিখে গেছে। দেখেন দেখে দেখে শেখা একটা জিনিস,
আরেকটা হচ্ছে যদি খারাপ কিছু হয় ওই অবস্থা থেকে কি উত্তরণের চেষ্টা করবে, দেখে দেখে যা শিখছে অতটুকুই, এর বাইরে কিন্তু ওনার নলেজ নাই। আমি শিখেছি যে জ্বর হলে স্যাফরাডিন দিতে হবে, আমি জ্বর হলে কি দিব, স্যাফরাডিন দিব, তার ডেঙ্গু হোক চিকুনগুনিয়া হোক যাই হোক, আমার তো শিক্ষা একটাই, বাট আমি কখনো শিখেই নাই যে স্যাফরাডিন কোন গ্রুপের ওষুধ, এটা কোন কোন কেসে দেওয়া হয়, কোন কোন কেসে দেওয়া যায় না, সাইড ইফেক্ট কি, ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এগুলো আমি কিছুই শিখি নাই। শুধু ওইটা শিখছে যে আমি যার কাছে ছিলাম সে কি জ্বর হলে স্যাফরাডিন দিত, কিন্তু কোন জ্বরে দিত, রোগীর কন্ডিশন কি ছিল তা কিন্তু আমার জানা নাই। তার মানে কি আমি কিছু প্রয়োগ করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তার মানে কি আপনার যদি এই প্রফেশনে থাকেন, এই প্রফেশনে যদি সম্মানজনকভাবে থাকতে চান, একটা মাত্র উপায়, নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আপনি যার সাথে কাজ করবেন কি সে হাইলি কোয়ালিফাইড, তাহলে একজন কোয়ালিফাইড মানুষের সাথে যদি কাজ করেন অথবা আপনি নিজে নিজেও যদি কাজ করেন, এখন কি মনে করছেন যে 10টা-15টা ওষুধের নাম শিখবেন হয়ে যাবে? 10টা-15টা ওষুধের নাম একটা কৃষকও পারে এখন। ঠিক আছে, তার মানে আপনাকে আরো বেশি কিছু শিখতে হবে। ওকে, আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে আমরা কাউকে প্রেসক্রিপশন মুখস্থ করাই না, যে আমি যে প্রেসক্রিপশন এক রুগীরে করতেছি ওটাই আপনি করবেন তারা, আপনাকে প্রেসক্রিপশন ক্রিয়েট করা শিখতে হবে, তাই না? কারণ আমি যে রুগীকে দেখেছি সেই রুগীর বয়স 14 বছর, আপনি যাকে দেখছেন তার বয়স 44 বছর, আমি যাকে দেখেছি সে কি ছেলে, আপনি যাকে দেখছেন সে মেয়ে, তাহলে কি ভিন্নতা আসতেছে না? ভিন্নতা আসলে চিকিৎসা প্রসিডিউরও কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। সেই জন্য আমাকে কি শিখতে হবে, আলটিমেট কথা শিখতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের মূল টার্গেটটা কি থাকবে, হিলিয়াম গ্যাস যত পারেন ভরে নেন। ঠিক আছে, কারণ আজকে থেকে শুরু করে আগামী 1 বছর 2 বছর 3 বছর যার যতটুকু কোর্স আছে, এই 3 বছর ছাড়া কিন্তু হিলিয়াম গ্যাস ভরার আর কোনো সুযোগ নেই। আপনি মনে মনে ভাবতেছেন যে এখন করবো না, যখন আমি কি কাজে যাব তখন করবো, তখন করার বিন্দু মাত্র সময় পাবেন না। তার মানে এখন আপনি কোর্স করতেছেন, আপনার যত জিজ্ঞাসা যত শিক্ষা সব এর ভিতরে কি ইনক্লুড রাখতে হবে, এরপরে শুধু কাজ করবেন। ওই সময় কি পড়াশোনাটা হচ্ছে সাবঅর্ডিনেট তখন, আর এখন আপনার পড়াশোনাটা কি মেন। আমরা সপ্তাহে 2 দিন মাত্র ক্লাস নিব, তাই না? 2 দিন ক্লাস নিলে এই 2 দিনের পড়ার সময় পাবেন 5 দিন। ঠিক আছে, আপনাদের টার্গেট থাকবে, এখনই বলে দিচ্ছি যে প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট, এর বেশি হলে সমস্যা নাই। ঠিক আছে, প্রতিদিন মিনিমাম 30 মিনিট করে যদি আপনি পড়ার অভ্যাস করতে পারেন একটা নির্দিষ্ট সময়, তাহলে আপনার ডিপ্লোমা কোর্সে ভালো রেজাল্ট করার কোনো সমস্যা না, শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা না। বাট এই 30 মিনিট হতে হবে রেগুলার, আর মেডিকেলে রেগুলার না পড়লে কোনো লাভ না। আপনি রেগুলার প্রতিদিন 2টা করে লাইন পড়েন, এটাও আপনার জন্য এনাফ। কিন্তু শুক্রবার আপনার ছুটির দিন, ওই দিন আপনি 2.5 ঘন্টা পড়লেন, এই পড়ার কোনো কাজেই লাগবে না আপনার, কারণ আগামী 7 দিনে আবার সব ভুলে যাবেন। ঠিক আছে, মনে রাখতে হবে যে মেডিকেলে পড়ার কি বৈশিষ্ট্যটা কি, আপনি যতই পড়িবেন ততই ভুলিবেন, প্রথম দিকে তো মাথায় কিছুই ঢুকবে না, যত পড়বেন তত ভুলবেন। মনে রাখতে হবে যত ভুলবেন তত শিখবেন। ঠিক আছে, তার মানে আপনাকে একবার কষ্ট করে পড়তে হবে ভুলে যাওয়ার জন্য, ভুলে যাওয়ার পরে যখন আপনি পড়বেন তখনই শিখতে পারবেন, এছাড়া শেখা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, সো আপনাদের প্রথম থেকে বলে দিচ্ছি যে ফার্স্ট ক্লাস আজকে শুধু বলতেছি এতটুকু যে আপনাদের কি করতে হবে, যে আমরা যে পড়াগুলো দিচ্ছি এই পড়াগুলো প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট টাইম করে নেবেন, হতে পারে কি ঘুমের আগে আধা ঘন্টা পড়বেন, হতে পারে ঘুম থেকে উঠে আপনি আধা ঘন্টা পড়বেন, কিন্তু মিনিমাম আধা ঘন্টা প্রতিদিন আপনাকে পড়ার অভ্যাস করতে হবে যতদিন আপনি কোর্সের ভিতরে থাকেন। ঠিক আছে, যদি না করেন আলটিমেট কেউই করবেন না, এটা নিশ্চিত। যদি না করেন প্রত্যেকেই কি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমাদের কিছু করে না। কোর্স শেষ হয়ে যাবে, আজকে ভর্তি হয়েছেন না, এখন দেখেন আজকের পরে শুধু কাউন্ট ডাউন, তাই না? এখন কিন্তু আর সামনের দিকে না, এখন শুধু কি পেছনের দিকে দিন যাবে। সো কোর্স কিন্তু কোর্সের মতো শেষ হয়ে যাবে, আপনি কতটুকু শিখলেন ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমি আপনার সাথে কোনো জায়গায় থাকবো না, বা আমরা আপনার সাথে কোনো জায়গায় থাকবে না। আপনি ল্যাবে থাকবেন, আপনি একাই থাকবেন, আপনি ক্লিনিকে থাকবেন, আপনি একাই থাকবেন, আপনি ফার্মেসিতে থাকবেন, আপনি একাই থাকবেন। ওইখানে আপনি আমাকে কয়বার ফোন দিতে পারবেন? 2 বার, 4 বার, 5 বার, বাকি কাজ আপনাকেই করতে হবে। তার মানে আপনি যদি করতে চান আপনাকে শিখতে হবে। ঠিক আছে, দেখেন আমাদের এরকমও রেকর্ড আছে যে একজন প্যাথোলজিতে কাজ করে 20 বছর। ঠিক আছে, সে আমাদের এখানে ভর্তি হওয়ার পরে তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম প্লাজমা কাকে বলে, সিরাম কাকে বলে, এই জিনিস দুটো নিয়ে সে সারা জীবন কাজ করছে, সারা জীবন। প্লাজমার সিরাম ছাড়া কি মেডিকেলের 70% টেস্ট কি
সিরাম দিয়ে করে, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম অ্যালবুমিন, সিরাম সিরাম সিরাম। সিরাম কাকে বলে এই শব্দটুকু যদি আপনি না জানেন, ঠিক আছে, ইট ইজ ভেরি মাচ আনসার্টেন, তাই না? বুঝেন আপনি যে সিরাম নিয়ে সারা জীবন কাজ করছেন, যদি কেউ জিজ্ঞেস করে সিরাম কি, আপনি বলতে না পারলে এই লজ্জা রাখবেন কি? ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো আপনাদেরকে একটু শিখতে হবে, আর কিছুই না। ওকে, তাহলে কতক্ষণ করতে হবে? 30 মিনিট। কিন্তু কেউ পড়বেন না, প্যারাডক্স বলতেছি না, কেউই পড়বেন না। এই পর্যন্ত কেউ পড়ে নাই, যারা পড়ছে তারা ভালোই করছে। আচ্ছা দেখেন, আমাদের সেমিস্টার সম্পর্কে আমরা একটু বলে দেই, যেহেতু ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাদের 1 ইয়ার কোর্সে 3টা সেমিস্টার। কয়টা সেমিস্টার? 3টা সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার আমাদের কি? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ফার্স্ট সেমিস্টার আমরা কি পড়ব? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পড়ব, 2টা সাবজেক্ট। অ্যানাটমি একটা সাবজেক্ট, ফিজিওলজি একটা সাবজেক্ট, ঠিক আছে? 2টা সাবজেক্ট একই জিনিসকে ডিল করে, সেটা কি? হিউম্যান বডি। ওকে, তাহলে আমরা প্রথম সেমিস্টারে পড়বই কি? মেডিকেল সায়েন্সে যারা যেখানেই থাকুক সবাইকে অ্যানাটমি ফিজিওলজি পড়তেই হবে। কারণ আপনি লিভার কোথায় আছে এটা যদি না জানেন কেমনে হবে? তাহলে লিভারের হ্যাপাটাইটিস এইসবগুলো আপনি কিভাবে কি বলবেন? আপনার অ্যাপেন্ডিক্স কোথায় আছে এটা যদি আপনি না জানেন, এটা তো আপনার শরীরে একটা অর্গান। আপনার স্প্লিন কোথায় থাকে, আপনার কিডনি কোথায় থাকে, কিডনি কোথায় থাকে সবাই জানে এখানে, তাই না? এটা একটা রিক্সাওয়ালাও জানে। তাহলে আপনারা তার মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝেন? তাকেও আপনি যা জিজ্ঞেস করেন ভাই আপনার কিডনি কোথায়, সেও দেখাবে এখানে থাকে। এখন এই জায়গাটার নাম কি এটা আপনাকে জানতে হবে। কিডনি কোথায় থাকে আপনাকে মুখের ভাষায়, ইশারা ইঙ্গিতে না, মুখের ভাষায় বুঝিয়ে দিতে হবে কিডনি এই জায়গায় থাকে। ওকে, তাহলে অ্যানাটমি ফিজিওলজি আমাদের জন্য সবচেয়ে ভাইটাল। কারণ 3টা সেমিস্টার, 1 ইয়ার মানে 3টা সেমিস্টার, 4 মাস করে ভাগ হবে 1 বছরে। ওকে, সেকেন্ড সেমিস্টার আমরা কি পড়ব? অ্যানাটমি ফিজিওলজি যখন শেষ হয়ে যাবে, এখানে আমরা সব নর্মাল কন্ডিশনগুলো পড়ব। নর্মাল কন্ডিশন মানে হিমোগ্লোবিন নর্মাল কত থাকে, ব্লাড প্রেশার নর্মাল কত থাকে, সব নর্মাল নর্মাল নর্মাল, এখানে কোনো অ্যাবনর্মাল জিনিস পড়বো না। এই সেকেন্ড সেমিস্টারে এসে আমরা সব অ্যাবনর্মাল করবো, এখানে কোনো নর্মাল জিনিস আর করবো না। এখানে কি বলবো আমরা? সিস্টেমিক ডিজিজ। কি বলবো আমরা? সিস্টেমিক ডিজিজ। তার মানে যতগুলো রোগ আছে সেই রোগগুলো আমরা কি এখান থেকে শুরু করব থার্ড সেমিস্টার। ঠিক আছে, থার্ড সেমিস্টারটা আমাদের অনেকগুলো ভাগ আছে। থার্ড সেমিস্টারে যারা কি প্যারামেডিক্স, মেডিসিন, নার্সিং, ঠিক আছে, তাদের জন্য হবে ফার্মাকোলজি। ঠিক আছে, তাদের জন্য হবে ফার্মাকোলজি। যারা ফিজিওথেরাপি, তাদের জন্য হবে জেনারেল এক্সারসাইজ। যারা প্যাথোলজি, তাদের জন্য জেনারেল প্যাথোলজি। ঠিক আছে, যারা ডেন্টাল, তাদের জন্য ডেন্টাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি। ওকে, তাহলে এখান থেকে কি কোর্সগুলো ভাগ হয়ে যাবে, যার যে কোর্স সে সেই কোর্সে কি চলে যাবে। আবার কিছু কোর্সে আবার কি একত্র হতে পারে, যেমন কমিউনিটি মেডিসিন সবার জন্য আছে, তখন আবার কি সবাই একসাথে ক্লাস। তার মানে সাবজেক্ট টু সাবজেক্ট কেউ ভাগ হয়ে যাচ্ছে, কেউ কি আবার একত্র হচ্ছে, এইভাবেই কি পুরোটা সেমিস্টার শেষ হয়ে যাবে। ক্লিয়ার কি না এটা? এখন আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন, আমাদের প্রত্যেক সেমিস্টারে মার্কগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে 1 বছর শেষ, পরের বছরটা আমরা বলতেছি না, পরের বছর যখন যাবেন তখন কি বলবো। তাহলে প্রথম বছর আমরা কয়টা সাবজেক্ট পড়তেছি? অ্যানাটমি, ফিজিওলজি, সিস্টেমিক ডিজিজ, ফার্মাকোলজি, এক একটা এক এক ধরনের সাবজেক্ট, তাই না? প্রায় 4টা বা 5টার মতো সাবজেক্ট থাকবে। ওকে, এবার আসেন মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, হ্যাঁ, ফার্মাকোলজি ড্রাগগুলো পড়বে তখন। আর প্যাথোলজি যারা আছে তারা তো ড্রাগ করবে না, তারা ডিজিজটা কি কিভাবে আইডেন্টিফাই করে তারা পড়বে। ওকে, তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের প্রথম হচ্ছে সেমিস্টার ফাইনাল। ঠিক আছে, সেমিস্টার ফাইনালে টোটাল হবে 60 মার্কসের পরীক্ষা। কত মার্কসের পরীক্ষা হবে? 60 মার্কস। টাইম কত হবে? 2 আওয়ার। ঠিক আছে, 60 মার্কসের জন্য সময় পাবেন কত? 2 ঘন্টা।
2 নম্বর ক্লাস টেস্ট। আচ্ছা আমরা এক সেমিস্টারে 3টা ক্লাস টেস্ট নেই। কয়টা? 3টা ক্লাস টেস্ট নেই। তাহলে ক্লাস টেস্ট 1, ওকে। আচ্ছা তাহলে ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, ক্লাস টেস্ট 3, তাই না? 3টা ক্লাস টেস্ট হবে, প্রত্যেকটা ক্লাস টেস্ট হবে 30 মার্কসের। কত? 30। প্রত্যেকটা ক্লাস টেস্ট কত? 30 মার্কসের হবে। আর ক্লাস টেস্ট 30 মার্কসের জন্য সময় পাবেন কত? 1 আওয়ার। তাহলে এক ঘন্টা করে সময় পাবেন 30 মার্কসের পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে 3টা পরীক্ষা হবে, 3 3 কত? 90। ঠিক আছে, এই 90 থেকে 15 অথবা 20 টোটাল সেমিস্টারে যোগ হবে। ঠিক আছে, এখানে কত? 60 না? প্রত্যেক সেমিস্টার ফাইনালে টোটাল মার্কস হবে কত? 100। তাহলে বাকি 40 এর ভিতরে 15 অথবা 20, কোনো সময় 15, কোনো সময় 20। এটা কার সাথে ডিপেন্ড করে? কোর্স ভাইবার সাথে। কোর্স ভাইবার যদি 20-এ হয়, 15-তে হয়, তাহলে এটাও হবে 15-তে। কোর্স ভাইবার যদি 10-এ হয়, এটা হবে কত? 20-এ। আর টোটাল মার্কস হবে 100 হবে। 100-এর ভিতরে 60 হয়ে গেছে। এখন হচ্ছে কত? আমরা 20 ধরে করি, হ্যাঁ? এখন হচ্ছে কত? 20। ঠিক আছে, এটি কিন্তু চেঞ্জ হয়, 15 অথবা 20। হ্যাঁ, ক্লাস টেস্টে মার্কস যোগ হবে। কিভাবে যোগ হবে? ধরেন 90 এর ভিতরে আপনি পাইছেন 90, তাহলে 1 এর ভিতরে কত পাবেন? কত? আর 20 এর ভিতরে কত পাবেন? 20। যদি 90 এর ভিতরে পান 30, তাহলে 20-এ কত আসবে? এইভাবে কি হিসাব হয়ে যাবে। ক্লাস টেস্ট কয়টা ক্লাস পরে পরে? মূলত যখনই ক্লাস টেস্ট নেই মিনিমাম 3টা অধ্যায়ের উপর নেওয়া হয়। তাহলে 3টা অধ্যায় যখন শেষ হবে তারপরে কি ক্লাস টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তাহলে 3টা অধ্যায় কম কোনো ক্লাস টেস্ট নেওয়া হবে না, মিনিমাম 3টা অধ্যায়। আর সেমিস্টার ফাইনালে ওভারঅল বইয়ের উপরে যা ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে তার উপরে। তবে ক্লাস টেস্ট মানে হচ্ছে শর্ট সাজেশন, কারণ ক্লাস টেস্ট থেকে ম্যাক্সিমাম কি সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে আসে না। 4 মাস পর পর একটা করে বা 5 মাস পর পর একটা করে সেমিস্টার হয়। 60 মার্কস। ওকে, তাহলে 2 নম্বর গেল কি? ক্লাস টেস্ট। ক্লাস টেস্টে কত মার্কস যোগ হবে? 20 ধরি। হ্যাঁ, 15 অথবা 20, আমরা বড়টাই ধরি। এরপরে হচ্ছে 3 নম্বর কোর্স ভাইবা। ঠিক আছে, টোটাল কোর্সের উপর একটা ভাইবা দেওয়া হবে। সেমিস্টার যেদিন শেষ তারপরে ক্লাসে। ওকে, তাহলে এই ভাইবাটা নেওয়া হয়। এই ভাইবাতে কখনো এক্সটার্নাল থাকে, ফার্স্ট ইয়ারে খুব একটা থাকে না, সেকেন্ড ইয়ার থেকে এক্সটার্নাল বেশি আসা শুরু করে। তাহলে এক্সটার্নাল থাকতে পারে, শুধু আমরাও ভাইবা নিতে পারি। ওকে, তাহলে কোর্স ভাইবাতে হবে 10 মার্কস, এক্সটার্নাল আসলেই 15 মার্কস। ক্লিয়ার কিনা? তাহলে 10 মার্কস, 20 মার্কস, 30 মার্কস, আর এখানে কত? 60। কত হয়? 90। আর একটা কত? ক্লাস অ্যাটেন্ডেন্স। ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস অ্যাটেন্ডেন্স কত মার্কস? তাহলে 10, অনেক বেশি মার্কস। ঠিক আছে, আপনি যদি শতকরা 90% ক্লাসে উপস্থিত থাকেন তাহলে 10 মার্কস এমনিতে পেয়ে যাবেন। ওকে, অনেক বেশি মার্কস ক্লাস টেস্টে, সরি ক্লাস অ্যাটেন্ডেন্সে। আচ্ছা, ক্লাস অ্যাটেন্ডেন্স এই করোনার সময় কিভাবে হবে? করোনার সময় যে সবাইকে রেগুলার আসতে হবে এমন কথাও না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভিডিও কি করে দিচ্ছি? ইউটিউবে দিয়ে দিচ্ছি না? এখন আপনি দেখতেছেন কিনা তার প্রমাণ কি হবে? আপনি ভিডিওটা দেখে ইয়েস অথবা নো লিখবেন। ইয়েস লিখবেন, হ্যাঁ, ইয়েস অথবা ওকে লিখবেন। অথবা কি যদি আপনার কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা লিখবেন। যারা যারা ওকে অথবা ইয়েস লিখছেন অথবা কি কোশ্চেন লিখছেন তাদের কি অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, আর বাকিদের কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে না। ক্লিয়ার? কারণ আপনি ভিডিও দেখছেন কিনা জানি না, ভিডিও যে কেউ দেখতে পারেন, তাই না? এখন আপনি দেখছেন কিনা আপনার জন্যই শুধু অ্যাটেন্ডেন্স, অন্যদের জন্য কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স নাই। ওকে, সো যদি কোনো ক্লাসে নাও আসতে পারেন কোনো সমস্যা নাই, ভিডিও পেয়ে যাবেন। ক্লিয়ার কিনা? স্যার এখানে যে 15 অথবা 20 এখানে এই দুইটার সাথে এটা পার্থক্য দেখেন, এখানে যখন 15 হবে এখানেও তখন 15 হবে, এখানে 10 হলো এখানে 20 হবে। ঠিক আছে, অন্য কোনো জায়গায় পার্থক্য নাই। এইভাবে কি অন্তত ফার্স্ট ইয়ারের একটা বছর এইভাবে আপনাদের ইয়াগুলো যাবে। তাহলে এখানে প্রথম সেমিস্টারে 2টা পরীক্ষা, ফিজিওলজি, অ্যানাটমি একসাথে হবে। আর যখন ফাইনাল মার্কশিট আসবে তখন কিন্তু 2টা আলাদা আলাদা হবে। অ্যানাটমিতে যা পাবেন ফিজিওলজিতেও কি তাই আসবে। তার মানে একই সাথে 2টা বাট কি সাবজেক্ট আলাদা।
এতটুকু ক্লিয়ার কিনা? যে সেমিস্টার ফাইনাল, প্রত্যেকটা সেমিস্টার 3টা সেমিস্টার হবে এক বছরে, 3টা সেমিস্টার ফাইনাল কত 60 মার্কস, ক্লাস টেস্ট হবে কত 20 মার্কস, কোর্স ভাইভা কত 10 মার্কস, ক্লাস অ্যাটেন্ডেন্স কত 10 মার্কস। মনে থাকবে না? স্যার এখানে তো 3 সেমিস্টার, এটা কি টোটাল কাউন্ট হবে ফাইনালে নাকি প্রত্যেকটা সেমিস্টারে এক একটা ফাইনাল। এটা অ্যানাটমি ফিজিওলজি আর পরীক্ষা হবে না, এটাই ফাইনাল। এটা যা হবে তাই টোটাল মার্কশিটে যোগ হবে। মানে 4 মাস পর পরই আমাদের এক্সাম হবে 100% শেষ। 100%। ক্লিয়ার না এতটুকু? আচ্ছা একটা বিষয় বলি, এক্সাম নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। ডিপ্লোমা কোর্সে এক্সাম এত কিছু ভাইটাল না। আপনার মূল ফোকাসটা যেন থাকে কি আমি কতটুকু শিখলাম। জানা। একটা অ্যানাটমি ফিজিওলজি পড়লেন, এখানে আপনি কিছুই শিখেন না, এক্সামে ফার্স্ট হলে আপনার কি হবে? অ্যাটলিস্ট মেডিকেলের কোনো সার্টিফিকেট যদি আপনি না শিখে নেন, এটা কাউকে শো করতে পারবেন না। আপনি কাউকে দেখালেন যে ভাই আমি নার্সিংয়ে ডিপ্লোমা করছি, নার্সিংয়ের বেসিক কিছু জিনিস যদি ঘরে না পারলে মানিজ্যই থাকবে না। ঠিক আছে, প্যারামেডিক্স করছেন, আমি 3 বছর 4 বছরের প্যারামেডিক্যাল কোর্স করে আসছি, এখন জিজ্ঞেস করছে ডায়রিয়ার ওষুধ কী কী, আপনি বলতে পারেন না। ডায়রিয়া কেন হয় বলতে পারেন না। এই সার্টিফিকেট ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো কাজেই লাগবে না। ওই যে বেলুন মুখ দিয়ে ফুলানো অবস্থা, পুরার ক্ষমতা থাকবে না। ঠিক আছে, পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ ক্লাস টেস্টে যে কোশ্চেনগুলো আসবে এর 80 থেকে 70%, 70 থেকে 80% কোশ্চেন সেমিস্টারে আসে। তাহলে আপনি কোশ্চেন পেয়ে যাচ্ছেন না হাতে, একটু পড়লেই তো হয়ে যাচ্ছে। পরীক্ষায় পাস নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আপনার চিন্তা আপনি কত পার্সেন্ট শিখলেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টপিকস কি? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, ফিজিওলজি, PHYSIOLOGY। ওকে, তাহলে একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে কি ফিজিওলজি। তাহলে আমরা যদি প্রথম শিখতে যাই, আমাদেরকে অবশ্যই প্রথমে শিখতে হবে অ্যানাটমি ফিজিওলজি কাকে বলে, তাই না? কারণ এটা আমার একবারে বেস ব্যাংক। তাহলে আমরা প্রথমে লিখে নেই অ্যানাটমি কাকে বলে, এটা লিখে নেন। আমরা কিন্তু পড়ায় ঢুকে যাচ্ছি। আরেকটা বিষয় বলি, আমরা প্রথম 2 থেকে 3টা ক্লাস, হ্যাঁ, প্রথম 2 থেকে 3টা ক্লাস যা পড়াবো ম্যাক্সিমামই কি আপনার রিটেনে আসবে না। এগুলো ম্যাক্সিমামই ভাইভাতে জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, আমাদের যে কোর্স ভাইভা, তাহলে প্রথম 2-3টা ক্লাসে যতগুলো পড়া আছে সবগুলো কিসের জন্য করতেছি আমরা? ম্যাক্সিমামই ভাইভা রিলেটেড। ওকে, কারণ ভাইভাতে যখন আপনি যাবেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে কোন সেমিস্টার, বলবেন ফার্স্ট সেমিস্টার, কি সাবজেক্ট, বলবেন অ্যানাটমি ফিজিওলজি। তাহলে ফার্স্ট কোশ্চেনই হতে পারে অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে। যদি এই বেসিক কোশ্চেন না পারেন, ধরে নিতে হবে কি ফেল করতে যাচ্ছেন। কারণ 4 মাস অ্যানাটমি পড়ে অ্যানাটমি কাকে বলে এটাই পারেন না, ফিজিওলজি তারপরে কিচ্ছু করেন না ভিতরে। ঠিক আছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কি ওই ক্লাস ভাইভাতে ফার্স্ট ইয়ারে অ্যাটেন্ড করলেই বাস, সেকেন্ড ইয়ার থেকে এই সমস্যাটা শুরু হবে। আচ্ছা দেখেন অ্যানাটমি, দেখেন মেডিকেল সায়েন্সের যে শাখায়, সংজ্ঞাটা নিচে থেকে, মেডিকেল সায়েন্সের যে শাখায় SCIENC মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, স্ট্রাকচার, হ্যাঁ গঠন, ব্র্যাকেটে লেখেন স্ট্রাকচার, মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, গঠনের মেডিকেল টার্মটা কি বলবো, ইংরেজিটা স্ট্রাকচার, কমা দেন, মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, কমা দিয়ে লেখেন তাদের অবস্থান। আচ্ছা আমরা কিন্তু একটু বাংলিশ মিডিয়ামে পড়াবো, ঠিক আছে, একেবারে বাংলাও না একেবারে কি ইংরেজিও না। তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। দেখেন সংজ্ঞাটা কিন্তু একেবারে সহজ, ঠিক আছে? তিনটা জিনিস মনে রাখতে হবে। অ্যানাটমি আলোচ্য বিষয় কি? গঠন, মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন। 2 নাম্বার তাদের কি পারস্পরিক সম্পর্ক। অবস্থান, কাজ কাজটা অবস্থান। তার মানে কি লিভার কোথায় থাকে, হার্ট কোথায় থাকে, কিডনি কোথায় থাকে, অবস্থান। 3 নাম্বার কি পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক। এইটুকু জিনিস, এই তিনটা জিনিস মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। অ্যানাটমি কাকে বলে? অ্যানাটমি কার শাখা? মেডিকেল সায়েন্সের একটা শাখা। তাহলে মেডিকেল সায়েন্সের যে শাখা কি করা হয়? মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন, তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হচ্ছে? অ্যানাটমি। পারস্পরিক সম্পর্ক আছে না? আপনার চোখের সাথে কি শরীরের অন্য অঙ্গের সম্পর্ক আছে না? চোখ না থাকলেই তো শেষ। আবার দেখেন হৃৎপিণ্ডের সাথে ব্রেনের সম্পর্ক আছে না? হৃৎপিণ্ডের সাথে কিডনির সম্পর্ক আছে না? কিডনির সাথে স্টোমাকের সম্পর্ক আছে না? সবার সাথে সবার সম্পর্ক আছে, ঠিক আছে? তার মানে এই 5টা আঙ্গুল দেখতেছেন, 5টা 5 জায়গায়, বাকি 5টার সাথে 5টা সম্পর্কযুক্ত। কোনো একটা অঙ্গ নাই যেটা না থাকলে আপনাকে দেখতে খুব ভালো লাগতো। ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্গই আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্গই আমাদের কি বিভিন্ন কাজের সাথে জড়িত। মানবদেহের একটা অঙ্গের নাম বলেন তো যেটা কোনো কাজেই লাগে না। কি? হ্যাঁ, মানবদেহের এমন কোনো অঙ্গ তৈরি করা হয় না যেটা অকাজের, তাই না? এরপরেও আমরা যদি জায়গা অনুযায়ী কাজের কথা বলি, তাহলে আমি যদি বলি অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স আমার কি কাজে লাগে? অনেক কাজে লাগে, ঠিক আছে? কিন্তু কি আমরা বলি অ্যাপেন্ডিক্স কোনো কাজের না। কেন কাজের না বলি? অ্যাপেন্ডিক্স থাকে কোথায়? অ্যাপেন্ডিক্স থাকে খাদ্যতন্ত্রের সাথে, কিন্তু খাদ্য হজমে কোনো সাহায্য সে করে না। তার মানে আমার যে জায়গায় আছে, মনে করেন আমার ভাই আমার কাজ করে না, ঠিক আছে? আমার ছেলে আমার কাজ না করে কি তার শ্বশুর বাড়ির কাজ করে। ওকে, তো এই টাইপের অর্গান হচ্ছে অ্যাপেন্ডিক্স। কীরকম? সে থাকে আমার কোথায়? ডাইজেস্টিভ সিস্টেমের সাথে, বা কাজ করে কোথায়? ইমিউন সিস্টেম। অ্যাপেন্ডিক্স শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কি বিভিন্ন রকম মানে বিভিন্নভাবে সাহায্য করে। তার মানে কি অ্যাপেন্ডিক্স ছাড়া কি আর কোনো অর্গান নাই যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে? এরকম আরও অর্গান আছে। তো 2-1টা অর্গান যদি কেটে ফেলি খুব একটা সমস্যা হবে না, বাট একটু হলেও তো হবে, তাই না? 1%, 0.5% কিছুটা সমস্যা তো হবে। টনসিল কেটে ফেলি না আমরা, স্যার অ্যাপেন্ডিক্সটা কি বৃদ্ধি পায় নাকি? অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয়, ওইখানে ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট ঢুকে ইনফেকশন হয়, ঠিক আছে? ইনফেকশন হয়ে গেলেই প্রবলেম, কারণ ইনফেকশনটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, ফেটেছে। ওকে, কি যেন বলছিলাম? অ্যাপেন্ডিক্সের পরে কি? মানে অকেজো না। আমি একটা কোশ্চেন করছিলাম, থ্রো করছিলাম কোশ্চেন, অ্যাপেন্ডিক্স কি কাজে লাগে? শরীরের কোন অংশ অকেজো? জানি না এর রিলেটেড একটা। আর একটা কথা আমি শ্বশুর বাড়ি। আচ্ছা, বাদ দেন এটা, সেটা চলে গেছে, সেটা শেষ। আচ্ছা, একটু আমরা দেখি ফিজিওলজির সংজ্ঞাটা একটু লিখে নেন, তারপরে একটু দেখাবো দুইটা। ফিজিওলজি লেখেন। ফিজিওলজি লেখেন মেডিকেল সায়েন্সের যে শাখায় আমরা কিন্তু এখন একেবারে বেসিক জিনিসগুলো পড়াবো যেন আপনার পড়তে সমস্যা না হয়। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে একটু চাপ দিতে পারবো, তাই না? মেডিকেল সায়েন্সের ওই আগের মতোই, একেবারে আগের হুবহু আগের সংজ্ঞাটাই। মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের মেডিকেল সায়েন্সের যে শাখায় মানব দেহের বিভিন্ন অঙ্গের, এখন হবে বিভিন্ন অঙ্গের কাজ, ফাংশন, হ্যাঁ, ঠিক আছে? মানব দেহের বিভিন্ন অঙ্গের কাজ, যে জায়গায় গঠন ছিল ওই জায়গায় কি হবে? কাজ। এরপরে কমা দিয়ে একেবারে সেম জিনিসটুকু লিখে দেন, কাজ কমা দিয়ে তাদের অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাকে অ্যানাটমি বা অঙ্গ সংস্থান বিদ্যা বলা হয়।
সরি ফিজিওলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা বলা হয়। পারস্পরিক সম্পর্ক নিয়ে যে আলোচনা করা হয় পারস্পরিক আগের সংজ্ঞাটাই হুবহু, শুধুমাত্র গঠনের জায়গায় কাজ থাকবে। শেষ লিখা। তাহলে দেখেন অ্যানাটমি আর ফিজিওলজি সংজ্ঞা অনেকটা এক না, যদি একটু মনে রাখেন টেকনিক্যাল, দেখেন মেডিকেলের পড়া হচ্ছে টেকনিক্যাল পড়া, আপনাকে অল্প টেকনিক দিয়ে অনেক পড়া মনে রাখতে হবে। মুখস্থ করার অভ্যাস কাদের বেশি আছে বলেন দেখি? হ্যাঁ, অনেকে আছে একদম শুধু দাগাই দিতে হবে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। গাড়ি কমাশা করে চলে হ্যাঁ একদম। হ্যাঁ অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে, তাহলে ফিজিওলজি আর অ্যানাটমির ভিতরে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা অ্যানাটমি আর ফিজিওলজিটা আলাদা করি, বাট আমরা দুইটা পড়বো একই সাথে। যেমন এই এটাকে যদি আমরা দেখি কমন একটা এক্সাম্পল, হ্যাঁ এটা কি একটা স্টোমাক, মানে কি পাকস্থলী, ঠিক আছে? আমরা যদি এই পাকস্থলীর দিকে খেয়াল করি, পাকস্থলী যখন আমরা অ্যানাটমি করবো, পাকস্থলীর অ্যানাটমিতে কি কি থাকবে? এক নাম্বার থাকবে কি, পাকস্থলীতে ছিদ্র কয়টা আছে? দুইটা ছিদ্র আছে, মানে ওপেনিং। ওপেনিং কয়টা আছে? দুইটা ওপেনিং। এই ওপেনিংগুলোর নাম কি? একটা হচ্ছে কার্ডিয়াক ওপেনিং, এগুলো আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেমে, ডাইজেস্টিভ সিস্টেম পড়বো। জাস্ট আমরা দেখাচ্ছি অ্যানাটমি আর ফিজিওলজি জিনিসটা কিভাবে আমরা আলাদা করতেছি। তাহলে ছিদ্র কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে ভিতরে ঢুকবে, আরেকটা কি বের হবে। তাহলে যেটাতে ঢুকবে কার্ডিয়াক ওপেনিং, আরেকটা হচ্ছে কি পাইলোরিক ওপেনিং। স্টোমাকের পার্ট কয়টা? তিনটা পার্ট। কয়টা? ফান্ডাস, বডি, পাইলোরাস। এগুলো সব কিন্তু অ্যানাটমির মধ্যে চলে যাচ্ছে। স্টোমাকের লেয়ার কয়টা? স্টোমাকের লেয়ার কয়টা? তিনটা, চারটা লেয়ার। বাইরের লেয়ারকে বলা হয় সেরাস লেয়ার, ভেতরেরটাকে মাসকুলার লেয়ার, এখানে বলা হচ্ছে সাব মিউকোসাল লেয়ার, এটা হচ্ছে মিউকাস লেয়ার। অ্যানাটমিতে সবই অ্যানাটমির পার্ট। এরপর আমরা বলবো স্টোমাকে সেল থাকে কয় ধরনের? 4 ধরনের সেল থাকে। কি কি? মিউকাস সেল, প্যারাইটাল সেল, চিপ সেল, এন্টারোক্রোমাফিন সেল, সবই কিন্তু অ্যানাটমি এতক্ষণ পর্যন্ত যা পড়তেছি, ঠিক আছে? যদি বলি কি স্টোমাকের কার্ভেচার কয়টা? দুইটা কার্ভেচার, একটা হচ্ছে লেসার, এটা ছোট না, লেসার কার্ভেচার, আরেকটা কি গ্রেটার কার্ভেচার। কি এগুলো? অ্যানাটমি। এখন যদি বলি ফিজিওলজি কি, ফিজিওলজি মানে স্টোমাক কি কাজ করে? স্টোমাক খাদ্যবস্তুকে জমা রাখে, স্টোমাক খাদ্যবস্তুকে প্রপারলি মিক্সড আপ করে, স্টোমাক কি খাদ্যবস্তুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করে খাদ্যবস্তু থেকে ব্যাকটেরিয়াগুলো জীবাণুমুক্ত করে, স্টোমাক খাদ্যটাকে হজমের জন্য রেডি করে, স্টোমাক পানি, অ্যালকোহল এই জাতীয় জিনিসকে অ্যাবজর্ব করে, কিছু ড্রাগ অ্যাবজর্ব করে, এগুলো হচ্ছে কি তার কাজ। তাহলে ফিজিওলজি হচ্ছে এই কাজগুলা, অ্যানাটমি হচ্ছে কি এই পার্টগুলা। আমরা আলাদা আলাদা না পড়ে একই সাথে কি যখন অ্যানাটমি করবো তখন এর কি ফিজিওলজিটা পড়ে ফেলবো। সেই জন্য একটা হচ্ছে প্রশ্ন মানে জানা, আর একটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা না, একটা হচ্ছে কি যেমন আপনি কতটুকু লম্বা, বুঝেন আপনি কতটুকু লম্বা, ঠিক আছে, আপনার ওজন কতটুকু, এগুলো সবই অ্যানাটমির অংশ হবে। আর ফিজিওলজি আপনি কি কাজ করতেছেন, আপনি এখানে পড়তে আসছেন, ক্লিয়ার কিনা? তাহলে একটা হচ্ছে গঠন, আরেকটা হচ্ছে কাজ। ওকে, যখনই কাজ বলবো তখনই সেটা ফিজিওলজির অংশ হয়ে যাবে, যখনই আমরা কি স্ট্রাকচার করবো তখনই এটা কি অ্যানাটমি হয়ে যাবে। ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা আমরা অ্যানাটমির কিছু শাখা বলি, ঠিক আছে? অ্যানাটমির কিছু শাখা আছে, এই শাখাগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ব্রাঞ্চ অফ অ্যানাটমি। ঠিক আছে, অ্যানাটমির ব্রাঞ্চ। ঠিক আছে, ব্রাঞ্চ যদি আমি যাই, এখানে ব্রাঞ্চগুলো কি জাস্ট সিরিয়ালি লিখলেই হবে। প্রথম ব্রাঞ্চটা হচ্ছে কি, এগুলো অনেক ব্রাঞ্চ আছে, ঠিক আছে? আমরা জাস্ট কিছু ব্রাঞ্চকে এখানে বলবো। একটা হচ্ছে সাইটোলজি, ঠিক আছে? আপনাদের শুধু ব্রাঞ্চের নাম জানলে হবে না, এই ব্রাঞ্চ কি নিয়ে ডিল করে এটাও জানতে হবে, ঠিক আছে? CYTOLOGY, বইটা খোলেন, বইয়ের ভিতরে সব দেওয়া আছে যা পড়াচ্ছি আমি, ঠিক আছে? সাইটোলজি মানে কি, বাংলায় যদি বলি কোষবিদ্যা। কি বিদ্যা? কোষবিদ্যা। ওকে, তাহলে সাইটোলজি মানে কি? কোষবিদ্যা।
তাহলে অ্যানাটমির যে শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, সংজ্ঞাটা একটা সংজ্ঞা লিখে নেন, বাকিগুলো সব এইভাবে দিবেন। দেখেন অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষ সেল, ও আচ্ছা, অ্যানাটমির যে শাখায় এখান থেকে দিতে পারবে, অ্যানাটমির যে শাখায় সেল বা কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? সাইটোলজি। হ্যাঁ, সাইটোলজি বা কোষবিদ্যা। কোষ বা সেল নিয়ে আলোচনা করা হয়, সেল নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি না সাইটোলজি বলে। তাহলে সাইটোলজি কাকে বলে যদি জিজ্ঞেস করি ভাইভাতে আসছেন, জিজ্ঞেস করলাম সাইটোলজি কি, আপনি কি বলবেন? অ্যানাটমির যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? সাইটোলজি। আচ্ছা, এফএনএসি একটা টেস্ট আছে না, নাম শুনছেন? এফএনএসি। এই টেস্টের ফুল মিনিং কি? এই যে দেখেন, ফাইন নিডল অ্যাসপাইরেশন সাইটোলজি। ঠিক আছে, যদি সাইটোলজি মানে না বুঝেন তাহলে কি এই টেস্ট কি দিয়ে করতেছে, কেন করতেছে, কিছুই মাথায় আসবে না। ঠিক আছে, ফাইন নিডল অ্যাসপাইরেশন সাইটোলজি। তাহলে এখানে মূলত সাইটোলজিক্যাল টেস্টে কি করা হয়? কোন কি টেস্ট করা হয়? কোষ দেখা হয় এখানে ক্যান্সার কোষ আছে কিনা। এফএনএসি কাদের করা হয়? আপনার কিডনিতে পাথর ছিল, ওই পাথরের কিছু সেল নিয়ে দেখা হয় এটা কি ক্যান্সারিয়াস কিছু হয়েছে কিনা। গল ব্লাডারে পাথর ছিল, গল ব্লাডার থেকে এফএনএসি করা হয়, কেন করা হয়? যে ওখানে পুরো ক্যান্সারিয়াস কিছু আছে কিনা। ঠিক আছে, ফাইন, এটা লাগবে না এখন, ফাইন নিডল অ্যাসপাইরেশন সাইটোলজি। ফাইন নিডল, FINE, ফাইন নিডল, এটা প্যাথোলজি যখন করবেন তখন এমনিই পাবেন। ক্লিয়ার কিনা? সাইটোলজি। এরপরে কি? হিস্টোলজি। হিস্টোলজি বা টিস্যুবিদ্যা, বাংলায় কি বলে? কলাবিদ্যা। ঠিক আছে, এই কলা কিন্তু ব্যানানা না। ঠিক আছে, টিস্যুবিদ্যা বা কলাবিদ্যা। কতগুলো কোষের দলকে কি বলে? টিস্যু বলে। তাহলে এখানে একটা কোষ নিয়ে আলোচনা করা হয় না, গ্রুপ অফ কোষ নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে হিস্টোলজি কাকে বলে যদি আমি জিজ্ঞেস করি কি বলবেন? অ্যানাটমির যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? হিস্টোলজি। ক্লিয়ার না? পারবেন না? এরপর বাকিগুলো আমি শুধু লিখে অর্থটা লিখে দিই। দুইটা হলো তাই না, 5-7টা লিখলেই হবে। নাম্বার 3 অস্টিওলজি, নাম্বার 4 আর্থোলজি, নাম্বার 5 মায়োলজি। জায়গা রাখেন পাশে, নিচে নিচে লিখে যান। নাম্বার 6 অ্যাঞ্জিওলজি, নাম্বার 5 6 7 আর্থোলজি। আচ্ছা, এটা বায়োলজি, পাশে আমি লিখে দিচ্ছি। অস্টিওলজি মানে কি? অস্থিবিদ্যা। ওকে, এখানে কি নিয়ে আলোচনা করা হয়? বোন নিয়ে। ঠিক আছে, আমাদের শরীরে যে হাড়গুলো আছে এই হাড় নিয়ে আলোচনা করা হয়, যে আমাদের মানবদেহে কতগুলো হাড় আছে, হাড়গুলোর নাম কি, কোন হাড় কোথায় থাকে, কোন হাড় কয়টা করে থাকে, এগুলো কি আলোচনা করা হয় অস্টিওলজিতে। আর্থোলজি মানে কি? জয়েন্ট, সন্ধিবিদ্যা, বা ইংরেজিতে বলে জয়েন্ট। আচ্ছা দেখেন, মেডিকেলে কিন্তু ইংরেজি এবং কি কিছু গ্রিক শব্দ ব্যবহার করা হয়। একই জিনিস, ইংরেজিতে নাম আলাদা, গ্রিক নাম কি আলাদা। যেমন আমরা কি বলি? হার্ট বলি না? হার্ট মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। তাহলে হার্ট শব্দটা হৃৎপিণ্ড বোঝাচ্ছি, বাট গ্রিক কিন্তু হার্ট মানে হৃৎপিণ্ড না। এখানে আমরা কি বুঝবো? কার্ডিয়াক। কার্ডিয়াক হচ্ছে গ্রিক শব্দ, হার্ট হচ্ছে ইংরেজি শব্দ।
হার্ট মানে হৃৎপিণ্ড বোঝায়, কার্ডিয়াক মানেও কি হৃৎপিণ্ড বোঝায়। বাট আমরা যখন হার্টের ডাক্তার বলি তখন কিন্তু কেউ হার্ট বিশেষজ্ঞ বলি না, কি বলি, কার্ডিওলজিস্ট বলি, তাই না? কার্ডিয়াক প্রোডাক্ট বলি। তার মানে কি কার্ডিয়াক শব্দটা গ্রিক থেকে আসছে, সেই জন্য এটাই কি বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় জাস্ট আমরা জিজ্ঞাসার জন্য বলি, আপনারা সবাই জানেন হার্টকে কি বলা হয়? সিম্বল অফ লাভ, তাই না? হার্টকে কি বলা হয়? সিম্বল অফ লাভ। কেন বলা হয় জানেন? আপনাদের যেটা জানা হয়। এখন আমি কাকে এমন ভাবে ভালোবাসি তাকে ছাড়া বাঁচবো না। না, হার্টকে কেন সিম্বল অফ লাভ বলা? আপনার কখনো মনে হয় না ভ্যালেন্টাইন্স ডেতে আমরা তো ইচ্ছা মতো দেখছি, তাই না? বিভিন্ন কার্ডে এটাই থাকে। আচ্ছা, একটা জিনিস বুঝেন, হার্টও থাকে আবার তীরও কিন্তু থাকে, তাই না? আচ্ছা, মেট্রোটা কি সিম্বল অফ লাভ যদি বলি তাহলে কিন্তু তীর সহ, তীর ছাড়া কিন্তু না। না, সিম্বল অফ লাভই বাংলা কি? নির্দিষ্ট পরিমাণ। বায়োলজি আর এনজিওলজির বাংলা কি? বায়োলজি আর এনজিওলজি। হ্যাঁ, বলতেছি আগে এটা উত্তর দেন, সবই বলবো। ঠিক আছে, কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো সবসময় আমাদের কাছে গোপন করা হয় এবং আমরা সাধারণ মানুষ কি এই সকল ঘটনা নিয়ে এমনভাবে নাচানাচি করি। ওই যে আমরা পহেলা এপ্রিল কি করি? এপ্রিল ফুলের কাহিনী জানেন? যদি কোনো মুসলমান এই কাহিনী জানে সে জীবনও এপ্রিল ফুল পালন করবে না। বাট এই কাহিনীগুলো আমাদের কাছে কখনোই কি প্রকাশ করা হয় না। দেখেন, সিম্বল অফ লাভ হার্ট কিসের জন্য জানেন? কারণ হচ্ছে পৃথিবীতে যত বড় বড় প্রথম বিশ্বযুদ্ধ বলেন, এছাড়াও বড় বড় যুদ্ধ বলেন, প্রত্যেকটা বিশ্বযুদ্ধের পেছনে কোনো না কোনো নর নারীর প্রেম ঘটিত ব্যাপার ছিল। এই দেশের রাজা, ওই দেশের রানী, রাজকুমার, এই টাইপের কি প্রত্যেকটা হিস্ট্রিতে। না না, সেই জন্য কি বলতেছে যে যেখানেই ভালোবাসা ছিল সেখানেই রক্তপাত ছিল। ট্রয় নগরী ধ্বংস, হেলেন, একেবারে সব কি ভালোবাসার কাহিনী রিলেটেডই। ঠিক আছে, যেখানেই ভালোবাসা ছিল সেখানেই রক্তপাত ছিল। আর আমাদের বডির সবচেয়ে বেশি রক্তপূর্ণ জায়গা কোনটা? হার্ট। ঠিক আছে, সেই জন্য বলা হয় ব্লাডি লাভ। সিম্বল অফ হার্ট হচ্ছে কি লাভেরিয়া। ঠিক আছে, লাভের প্রতীক হচ্ছে এই কারণে যে ভালোবাসার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরছে। আর বডির সবচেয়ে বেশি রক্ত কোথায় আছে? হার্টে। সেই জন্য সিম্বল অফ লাভ হচ্ছে হার্ট। ঠিক আছে, আমরা যখন আগাচ্ছি কত খুশি মনে আগাচ্ছি, বাট সিম্বল মানে কি প্রতীক। ওকে, পরেরটুকু আসে আমরা। টার্মগুলো কিছু কিছু যখন মেডিকেলে আসবেন, মেডিকেলের সাথে রিলেটেড যে টার্মগুলো আমাদের জন্য কি মিথোলজি হিসেবে থাকে, অর্থগুলো আমরা জানি না, বাট এটা একটু নাচানাচি করি। ঠিক আছে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। ওকে, বায়োলজি। বায়োলজি হচ্ছে পেশিবিদ্যা। পেশিবিদ্যা। ওকে, পেশিবিদ্যা। এনজিওলজি, রক্তনালী বিদ্যা। রক্তনালী বিদ্যা। শেষ? কটা হলো? 6টা হয়েছে। আমরা আরো কিছু বলি। কার্ডিওলজি। আচ্ছা, কত নাম্বার পড়ে? 7। কার্ডিওলজি। নেফ্রোলজি। নিউরোলজি। অপথ্যালমোলজি। দশটা হয়েছে, 10টা যথেষ্ট। আরও আছে অনেক লজি, লজি কোনো অভাব নয়। ঠিক আছে, তাহলে আমরা কার্ডিওলজি আসি। কার্ডিওলজি মানে রক্ত সংবহন বিদ্যা। রক্ত সংবহন তন্ত্রের রোগ রিলেটেড সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় কার্ডিওলজিতে। রক্ত সংবহন, হ্যাঁ,
ওকে, রক্ত সংবহন বিদ্যা। অফথালমোলজি, চক্ষু রোগ বিদ্যা। নেফ্রোলজি, কিডনি রোগ বিদ্যা। নিউরোলজি, স্নায়ু রোগ বিদ্যা। লিখতে পারেননি? কার্ডিওলজি লেখেন, রক্ত সংবহন, রক্ত সংবহন, সংবহন বিদ্যা। তারপরে নেফ্রোলজি, কিডনি রোগ বিদ্যা। নিউরোলজি, স্নায়ু রোগ বিদ্যা, স্নায়ু, নিউরন, নার্ভ, স্নায়ু রোগ বিদ্যা, স্নায়ু। অফথালমোলজি, চক্ষু রোগ বিদ্যা। আপনারা তো অফথালমোলজিস্টের সাথে কাজ করেন, ঠিক আছে? আই স্পেশালিস্ট যাদের বলা হয় তাদেরকে কি বলা হয়? অফথালমোলজিস্ট। 10টা পড়েন, ঠিক আছে? বাকিগুলো আমরা ধীরে ধীরে জানবো। আচ্ছা, আজকের লাস্ট পড়া সেটা হচ্ছে কি, আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কিছু অর্গান আছে, যে অর্গানগুলো ছাড়া আমাদের বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। সবার আগে আমার সেই অর্গানগুলো যদি বেঁচে থাকে আমি বেঁচে থাকবো, অন্য সব কিছু না থাকলেও। তার মানে ওই অর্গানগুলোকে ভালো রাখার প্রসিডিউর আমাকে সবার আগে শিখতে হবে। তাহলে আমার প্রশ্নটা লিখেন, ডিফাইন ভাইটাল অর্গান। তার মানে কি, ভাইটাল অর্গান কাকে বলে? ডিফাইন মানে কি, কাকে বলে? তাহলে ডিফাইন ভাইটাল অর্গান। Write down the name and function of vital organ. ভাইটাল অর্গান কাকে বলে? ভাইটাল অর্গানের নাম এবং তাদের কাজ লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নটা বাংলাটা বুঝি আমরা। ডিফাইন ভাইটাল অর্গান, ভাইটাল অর্গান কাকে বলে? রাইট ডাউন, লিখতে হবে কি, নেম অ্যান্ড ফাংশন, নাম এবং কাজ। ভাইটাল অর্গানগুলোর নাম লিখতে হবে এবং তাদের কাজ লিখতে হবে। জি, বাংলা হচ্ছে ভাইটাল অর্গান কাকে বলে, ভাইটাল অর্গানের নাম এবং তাদের কাজ লিখো। বাট আমরা যা পড়লাম ওইগুলি জাস্ট আমাদের এটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা এটা চলে যাই, ভাইটাল অর্গান কাকে বলে, লিখে নেন। ভাইটাল অর্গান। আজকে কি বার? মঙ্গলবার। নেক্সট ক্লাস কি বার? রবিবার। এই 2 পৃষ্ঠা পড়া শেষ হবে না রবিবার পর্যন্ত। রবিবার আসলেই জিজ্ঞেস করবো, প্রথম কাজই হচ্ছে জিজ্ঞেস করা। ঠিক আছে, প্রথম 3-4 ক্লাস কিছুই বলবো না, এরপরে ক্লাসগুলোতে দাঁড় করায় না। ঠিক আছে, প্রথম দিকে ছাড়, কিন্তু পরে কোনো ছাড় নাই। যে পর্যন্ত পরের কোশ্চেন না পারেন, পারলেই বসতে দিব। যখন মন চায় যখন জিজ্ঞেস করবো, পারলেই বসতে দিব, না পারলে সারা ক্লাস। তারপরে ভাইটাল অর্গান, কারণ এখানে কিন্তু আমাদের মূল ফোকাসটা আপনার ক্লাসটা কোর্সটা শেষ করে দেওয়া না। মূল ফোকাস হচ্ছে কি, আপনাকে শেখানোর চেষ্টা করা। ক্লাস 5 চিন্তা করেন, একটা ব্যাচে 70 জন স্টুডেন্ট থাকে, ফার্স্ট কয়জন হয়? একজনই কিন্তু হয়, তাই না? আবার লাস্টও কে হয়? একজনই হয়। কথা হচ্ছে যে লাস্ট এবং ফার্স্ট, সে কি আলাদা টিচারের ক্লাস করছে, আলাদা বই পড়ছে? শুধুমাত্র কি ভীষণ আলাদা। একজন ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল, আরেকজনের কি কোনো ইচ্ছা নাই, খাই দাই খেলাধুলা করি। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে একটা বছর ভালো করে কাজে লাগান, কারণ এই প্রথম বছরই পড়াশোনা, দ্বিতীয় বছরগুলোতে এটার উপরেই পার হয়ে যাবে। ঠিক আছে, যত পড়াশোনা সব এই বছরটায়। স্যার তাহলে আমাদের টোটাল কোর্সটা কি 1 বছরের? টোটাল কোর্স 4 বছর। 4 বছর। ওকে, লিখেন ভাইটাল অর্গান। ভাইটাল অর্গান কাকে বলে? হ্যাঁ, কাকে বলে, এখন সংজ্ঞাটা লিখেন। লেখেন, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া
যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয়, জীবন ধারণ সম্ভব নয় তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ বলা হয়। তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ বলা হয়। ওকে, একজন একজন করে জিজ্ঞেস করি। ম্যাডাম আপনি বলেন, আপনার কাছে কি কি অর্গানকে ভাইটাল মনে হয়? আপনার শরীরের কোন অর্গানটা আপনার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? বলেন যে এটাই আপনার কাছে ভাইটাল। দুইটা অর্গানের নাম বলেন শরীরে যেটা আপনার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। ব্রেন এবং আই। ওকে, আপনি বলেন দুইটা। ঠিক আছে, একজন পেলাম ব্রেন আই। ওকে, আপনি বলেন। অঙ্গের নাম বলতে পারছেন? হাত পাও কিন্তু অঙ্গ কি? আচ্ছা আচ্ছা, যেটা বলছে এটা বলা যাবে না, যেটা বলছে এটা বলা যাবে না। না, সবগুলো বলতে হবে না। দুইটা, নাক আর মুখ। আচ্ছা, নাক মুখ হাত পা। ওকে, কিডনি আর হার্ট, লিভার, কিডনি, হার্ট, লিভার আর কান। এই কয়টা অর্গানের নাম বলতে পারেন বলেন? আঙ্গুল। আচ্ছা, হাতের আঙ্গুল, বোন অফ ফ্যালাঞ্জেস। আচ্ছা, এরপর ব্রেন বলছে, মুখ মুখও বলা হয়েছে, দাঁত মুখের ভিতরে পড়তেছে। হ্যাঁ, দাঁত না হলে মানুষ বেঁচে থাকবে। বুঝি নাই? পেট। আচ্ছা, পেট, ফুসফুস, লাংস আর কোমর। আচ্ছা, হিপ। ওকে, আর ফেস, মুখ বলা হয়েছে। হেয়ার, চুল। আচ্ছা, হেয়ার। আর দেখেন, আমরা কিন্তু বলছিলাম ভাইটাল অর্গান বলার জন্য। ভাইটাল অর্গানের সংজ্ঞাটা বলে দিচ্ছি। ভাইটাল অর্গানের সংজ্ঞা কি বলছি? যে অর্গানগুলো ছাড়া আপনি কোনোভাবে বেঁচে থাকবেন না পৃথিবীতে। এখন বলেন, আমার যদি চোখটা থাকে আমি কি বাঁচবো? বাঁচবো না। কত মানুষের চোখ নাই, দেখবো না আমি কিছু। ঠিক আছে, নাক মুখ ছাড়া বাঁচবেন। মনে করুন আপনি যখন আইসিইউতে থাকেন, আপনার নাক মুখ কিছুই কাজ করে না, তাই না? আপনাকে আলাদা পাইপ দিয়ে সবকিছু করে দিচ্ছে না। ওকে, দেখেন, আমার যদি 2 পা কেটে ফেলে, 2 হাত কেটে ফেলে, আমি মারা যাব? তাও আমি বেঁচে থাকবো, তাই না? কান যদি কেটে ফেলে তাও বেঁচে থাকবো। হ্যাঁ, এখন আমরা বলি ভাইটাল অর্গান হচ্ছে কি? দেখেন, জীবন ধারণের প্রয়োজন অনুসারে, জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। এই যেটা তো লেখেন, এটার কালি শেষ। জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। জীবন ধারণের প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। একদম মুখস্থ করে ফেলবেন। এই 5টা ছাড়া আপনি কখনোই বেঁচে থাকবেন। এই 5টা যদি ভালো থাকে, আপনি আলটিমেট ভালো আছেন। ঠিক আছে, এই 5টার যে কোনো একটা নষ্ট মানে আপনি কি? হ্যাঁ, আপনার সাথে পৃথিবীর যোগসূত্র বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, কি কি? আমরা সব সময় শুরু করব মাথা থেকে। দেখেন, ভাইটাল অর্গানগুলো কিভাবে আছে? মাথায় আছে একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্রেন। বুকের ভিতরে আছে 2টা, হার্ট অ্যান্ড লাংস। ঠিক আছে, হৃৎপিণ্ড এবং ফুসফুস। বুকে কয়টা? 2টা। একটা, 2টা, কয়টা হলো? 3টা। পেটের ভিতরে আছে 2টা। ঠিক আছে, কিডনি, লিভার। তাহলে কিডনি এবং লিভার আছে পেটের ভিতরে, বুকের ভিতরে আছে 2টা, মাথার ভিতরে আছে একটা, তাই না? ওইভাবে লিখেন। 1 নাম্বার হচ্ছে কি? ব্রেন বা মস্তিষ্ক। কোথায় থাকে? হেড, তাই না? এইটা থাকে। 2 নাম্বার হার্ট বা হৃৎপিণ্ড। 3 নাম্বার লাংস
বা ফুসফুস কোথায় থাকে? থোরাক্স বা বুক। ওকে, তাহলে এই দুটো কোথায় থাকে? থোরাক্স বা বুকে। বুকে থাকে কোনটা? হার্ট এবং লাংস। ওকে, 4 নাম্বার লিভার বা যকৃৎ। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে আমরা বললাম যকৃৎ, হ্যাঁ, আপনি মনে করেন যকৃতই পড়ছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো কলিজা কোথায় থাকে? পাশে কলিজার সাথে যকৃতের পাশে কালো যেটা যকৃৎ বলি। যকৃৎ ওই কলিজা, ঠিক আছে, লিভার এই কলিজা বলা। তাহলে স্যার যে সবুজ কালারের একটা সবুজ কালো সবুজটা কি স্যার? পিত্তথলি, সরি গলব্লাডার। স্যার কারণ কি এটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, আমাদের এক স্টুডেন্ট এসে বলতেছে স্যার কলিজা কোথায় থাকে, এক পেশেন্ট তাকে জিজ্ঞেস করছে, এখন সে কলিজা কোথায় থাকে এটা আর জানে না। কলিজা মানে কি হার্ট, কলিজা মানে কি লিভার, নাকি এটা সে কি আর জানে না। তাহলে কি যকৃৎ আর কলিজা একই জিনিস? মেইন টার্ম কি? লিভার। লিভারের মেডিকেল টার্ম কি বলা হয়? হ্যাপাটিক। ঠিক আছে, যেমন হ্যাপাটাইটিস, হ্যাপাটিক থেকে হ্যাপাটাইটিস, তার মানে অসুখটা কোথায়? লিভারে। ওকে, 5 নাম্বার কিডনি। কিডনি বা বৃক্ক, কি নাম? বৃক্ক। এই দুটো কোথায় থাকে? অ্যাবডোমেন বা পেট। তাহলে মনে থাকবে তো, পেটে থাকে দুইটা, কি কি? লিভার এবং কিডনি। বুকে থাকে দুইটা, হার্ট এবং লাংস। ব্রেন, হার্ট, ব্রেনে থাকে, তাই না? সরি, হার্ট হেডে থাকে, অ্যাবডোমেন বা পেট। আচ্ছা, এখন এটা তো লিখলেন কিসের? জীবন ধারণের প্রয়োজন অনুসারে। এটা ছাড়াও আমাদের আরেকটা ভাইটাল অর্গান আছে, সেটা হচ্ছে কি? বংশ রক্ষার প্রয়োজন অনুসারে। লেখেন বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান একটি, পুরুষের একটি, মহিলার একটি। ভাইটা মানে বংশ রক্ষার প্রয়োজন অনুসারে একটি, ঠিক আছে? ওকে, দেখেন আমাদের এই যে হার্ট, লিভার, লাংস, কিডনি, এটা কখন হচ্ছে? যখন আমি মানুষ হচ্ছি, তাই না? কিন্তু যখন আমি মাতৃগর্ভে ছিলাম, একটা কোষ, ঠিক আছে, একটা কোষ, যে কোষে অর্ধেক বাবার বৈশিষ্ট্য, অর্ধেক মায়ের বৈশিষ্ট্য, তাই না? তাই না? এখানে কি শুক্রাণু, যদি চিন্তা করি, শুক্রাণু, আরেকটা কি? ডিম্বাণু। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে কিছুটা আলোচনা করব, ঠিক আছে? তাহলে একটা অংশ আসতেছে শুক্রাণু, আরেকটা অংশ আসতেছে ডিম্বাণু, তাই না? তাহলে একটা ছেলে বা একটা মেয়ের ভিতরে, সন্তানের ভিতরে বাবার বৈশিষ্ট্য অর্ধেক থাকবে, মায়ের বৈশিষ্ট্য কি? অর্ধেক থাকবে। এখন কথা হচ্ছে, এই বাবা মায়ের বৈশিষ্ট্য যদি, বাবার যদি শুক্রাণু তৈরি না হয় পর্যাপ্ত, ঠিক আছে, একজন পুরুষের সিমেন অ্যানালাইসিস করলে সিমেন নরমাল কাউন্ট কত জানেন? 1 ml। 1 ml সিমেন। সিমেন মানে কি? বীর্য, তাই না? 1 ml সিমেনে কতগুলো স্পার্ম থাকে? কত? লক্ষ লক্ষ থাকলে আর বাবা হতে হবে না কোনো। কতগুলো? 42। এখানে থাকে 100 থেকে 150 কোটি। জি, লক্ষ দেও না। যদি কারোর 2 কোটির নিচে আসে, তার বাবা হওয়া অনেক কঠিন, একদমই কি মানে ইন ভিভো সম্ভব না, ইন ভিট্রো সম্ভব, মানে কৃত্রিম ভাবে বাবা বানানো যাবে, কিন্তু ন্যাচারালি সে বাবা হতে পারবে না, ঠিক আছে? 60 মিলিয়নের নিচে হলে তাও কি ওষুধ টষুধ খাওয়ায় করা যাবে। তার মানে কি, কোনো দম্পতি যদি 1 বছর সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকার পরেও, ঠিক আছে, তাদের যদি সন্তান না আসে, তাদেরকে স্টেরাইল ফ্যামিলি দম্পতি বলা হচ্ছে, তাই না? স্টেরিলিটি আছে তাদের ভিতর, মানে কি? বন্ধ্যত্ব। এখন কথা হচ্ছে, বন্ধ্যত্বের জন্য কি বাবাও দায়ী হতে পারে, মাও দায়ী হতে পারে। মায়ের কারণের কোনো অভাব নাই, কিন্তু বাবার একটাই কারণ। বাবা শুধু কি সিমেন অ্যানালাইসিস করবে, তাই না? সিমেন যদি ভালো থাকে, স্পার্ম যদি ঠিক থাকে, তাহলে বাবার কোনো প্রবলেম নাই। প্রবলেম কার? মার। মার প্রবলেমের শুরু আছে, শেষ নাই। দেখা যায় 13-14 বছর টেস্ট আর টেস্ট করছেন, এরপরে বলছে আল্লাহর উপর ভরসা করেন, ঠিক আছে? কি কারণে হচ্ছে সঠিকভাবে বের করা অনেক কঠিন, তবে এখন ইন ভিট্রো বা কৃত্রিমভাবে কি ইনজেকশনের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো বিষয়। ওকে, তাহলে দেখেন শুক্রাণু এবং ডিম্বাণু
যদি না থাকে আলটিমেট, তাহলে কি আমার এই বডি, কিডনি, হার্ট কিছু তৈরি হবে? তার মানে শুক্রাণু ডিম্বাণু তৈরি যারা করে তারাও ভাইটাল অর্গান। ঠিক আছে, মাতৃদেহের ডিম্বাণু তৈরি করে কে? মা তৈরি করে, মায়ের কোন অর্গানটা তৈরি করে? হ্যাঁ, সেই অঙ্গের নাম কি? সেই অঙ্গের নাম হচ্ছে কি? কি বলেন? ওভারি। ওভারি বা ডিম্বাশয়, কি নাম? আর পুরুষ দেহে যারা শুক্রাণু তৈরি করে তাকে কি বলা হয়? টেস্টিস। টেস্টিস বা অন্ডকোষ। মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম কি? সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, বুঝে দিব। তাহলে কি লিখবেন? যে বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান দুটি। পুরুষ লিখবেন প্রথমে মেল। মেলের কি? টেস্টিস। ফিমেলের কি? ওভারি। ঠিক আছে, দুটি না, একটি। একটি হচ্ছে কি? পুরুষের একটা, মহিলার একটা। কারণ পুরুষের আর মহিলার যদি এক হতো তাহলে দুইটা হতো, কিন্তু আলাদা আলাদা। তাহলে মেলের হচ্ছে কি? টেস্টিস। ফিমেলের হচ্ছে কি? ওভারি। এতটুকু ক্লিয়ার কিনা? আর পুরো সংজ্ঞাটা কি হবে? বংশরক্ষা প্রয়োজন অনুযায়ী ভাইটাল অর্গান একটি। তারপর মেল, নিচে লিখবেন মেল, টেস্টিস, ফিমেল, ওভারি। আচ্ছা, এবার আপনারা একটু করে কাজ লিখবেন। আমরা খুব বেসিক একটা করে কাজ শিখবো। হ্যাঁ, কাজ শেখার জন্য আপনি কি একটা ঘর করবেন এইভাবে। হ্যাঁ, একটা ঘর করে এই ঘরের এক পাশে লিখবেন অর্গান, আরেক পাশে লিখবেন ফাংশন। একটা দুইটা করে কাজ, খুব বেশি না। তাহলে প্রথমে আমরা লিখবো ব্রেন, ব্রেনের কাজ লিখবো। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার করেন। অর্গান আর ফাংশন। এক নম্বর অর্গান কি? ব্রেন। তাহলে ব্রেনের কাজ কি বলেন তো? লেখেন আমাদের দেহের যাবতীয় কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কাজ লেখেন যে আমাদের দেহের ফাংশনই তো লিখবেন। আমাদের দেহের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? ব্রেন। আমাদের দেহের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। 2 নম্বর লেখেন। একটা করে শিখেন, কারণ কি ব্রেনের ফাংশন আলটিমেট আমরা পড়বো। ব্রেনের পার্ট তো একটা না, ব্রেনের অনেক পার্ট আছে, 3টা পার্ট। ঠিক আছে, এই পার্টগুলো আমরা ভিতরে পড়বো। এখন এত চাপ দেওয়ার কোনো দরকার আছে? এই যে স্নায়ুতন্ত্র, ব্রেনের কাজ দেখেন। আমাদের চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, অনেক কাজ। ঠিক আছে, ঘাম মানে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ভালোবাসা, ভালো লাগা, যৌন ইচ্ছা, যত যা আছে সব কার কাজ? ব্রেনের কাজ। শুধু আমরা এখন জানি যে আমাদের দেহের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ওকে, এরপরে লেখেন 2 নম্বর কি? হার্ট। হার্ট লেখেন সমস্ত দেহে রক্ত সঞ্চালন করে। সমস্ত দেহে রক্ত সঞ্চালন করে। তার মানে এই যে আমাদের দেহে রক্তটা কি রানিং অবস্থায় থাকে না, নদীর মতো? বলেন কোন নদী মারা যায়? কোন নদী মারা যায় স্যার? কোন নদী শুকিয়ে যায়? যে নদীতে পানি থাকে না। যে নদী মারা যাবে তার প্রথম বৈশিষ্ট্য কি হবে? তার স্রোত থেমে যাবে। যখন স্রোত থেমে যাবে তখন নদীতে পলি জমবে। পলি জমলে নদীর কি উচ্চতা, গভীরতা ধীরে ধীরে কমে যাবে। আস্তে আস্তে নদী কি হয়ে যাবে? জমিতে পরিণত হয়ে যাবে, তাই না? যে নদীর স্রোত থাকবে সে কখনো মারা যাবে না। আমরাও কি যদি মরে যাই আমাদের কি রক্তের স্রোত থেমে যাবে। যতদিন রক্তের স্রোত আছে ততদিন আপনি নিশ্চিত যে কি বেঁচে আছেন। ঠিক আছে, আমরা যখন মানুষ মরে যায় প্রথমে কোথায় হাত দিই? বুকে কেন হাত দিই? আমরা পালস দেখি, এখানে দেখি, এখানে দেখি, তাই না?
যদি আমাদের এখানে কোনো পালস না পাই তাহলে কি বলি? তারপর স্যার হার্টেও কাম পাবে স্যার। হার্টে কান পাচ্ছি, ওই যে যদি পালস না পাওয়া যায় কান পেতে কি হবে? হার্ট পালস তো আমরা চোখ দেখি, লাস্ট পর্যন্ত কি দেখি? চোখ দেখি, তাই না? কারণ চোখ কিন্তু ভাইটাল একটা অর্গান। মানুষ মরে গেছে এটা সিলেক্টিভলি ডিটেক্ট করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চোখের লাইট দিয়ে পিউপিলটা দেখা, তাই না? যদি পিউপিল ডাইলিউট থেকে লড়াচড়া করে না, এক কথা ডাইলিউট হয়ে আসে, তাহলে নিশ্চিতভাবে আপনি মারা গেছে। আর যদি কাউকে মৃত্যুর সার্টিফিকেট দিতে চান তাহলে কি করা লাগবে? ইসিজি করা লাগবে। উইদাউট ইসিজি আপনি চোখ দেখে বা অন্য কোনো কিছু দেখে কখনোই কাউকে ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না। ডেথ সার্টিফিকেটের সাথে ফেরত কি আপনার আসা যায়? কিসে? এখন দেখা গেল যে ইসিজি করলো নাই, কিছুক্ষণ পরে কি আবার সেটা আসে? যদি মেশিন নষ্ট না থাকে তাহলে কখন আসবেন না, আর যদি মেশিন নষ্ট থাকে তাহলে আবার ব্যাক করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে, মানুষ হাসির পরে কেন রক্তগুলো কাটে? মানুষ হাসির পরে এটা নিশ্চিত করার জন্য যাতে সে একদম আবার বলেন, প্রশ্নটা আমি বুঝি নাই। মানুষ যখন হাসি দেওয়ার পরে যদি হাতের রক পায়ের রক কাইটে যায় না, তাহলে হাসির জন্য আপনি দেখেন গরু জবাই করছেন, গরু জবাই করার পরে প্রথম কি কাজ করে? জবাই দেওয়ার পরে স্টপ হয়ে যায়, তখন ওই যে পায়ের রকগুলো এটা ওই যে নিশ্চিত করে দেয় যে আপনি মারা গেছেন, যেন আর বাঁচার কোনো সম্ভাবনাই না থাকে। এটা তো দেখে ব্লিডিং হচ্ছে কিনা, বুঝছেন? মূল কথা দেখে ব্লিডিং হচ্ছে কিনা। না সব কারণ যদি রক্তের স্রোত থাকে তাহলে কি হবে না? ব্লিডিং হবে। যদি রক্তের স্রোত থেমে যায় আর ব্লিডিং কিছু হবে না, সব রক্ত ভিতরে কি হবে? জমে যাবে, ঠিক আছে? হালকা একটু ব্লিডিং হবে, এর চেয়ে বেশি ব্লিডিং হবে না, এই জন্য নিশ্চিত করো, ঠিক আছে? কিন্তু কেটেই দিতে হবে এমন কিছুই না। না সব ফাঁসিতে দেয় না স্যার, কাটে না। সেটাই, ক্ষুদিরামের ফাঁসিতে কিছুই কাটে না, ওইভাবে ঝুলে রাখছি কয়েকদিন। আচ্ছা বাদেন, তাহলে ব্রেন হার্ট ক্লিয়ার। নেক্সট ওয়ান, 3 নাম্বার কি? লাংস। লেখেন, দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, সরবরাহ করে। দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে। দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে O2 আর একটা হচ্ছে কি CO2, আদান প্রদান করে। O2 মানে অক্সিজেন আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে লাংসের কাজ কি? তাহলে করোনা ভাইরাসের আক্রমণের জায়গা কোথায়? লাংস। সেই জন্য কি হয়? অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, ঠিক আছে? অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ডাউন করে। নেক্সট, লিভার। লিভার লেখেন দেহের 99%, দেহের 99%, দেহের 99% মেটাবলিজম, হ্যাঁ মেটাবলিজম, মেটাবলিজম লিভারে সংঘটিত হয়। মেটাবলিজম, হ্যাঁ মেটাবলিজম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেহের একটা মেটাবলিক অর্গান। হ্যাঁ, এখানে বিভিন্ন জিনিসের কি মেটাবলিজম হয়, ভাঙন মরণ। লিভারে দেহের 99% মেটাবলিজম সংঘটিত হয়। লাস্ট ওয়ান, কিডনি। আচ্ছা, এটা যদি মনে না থাকে আরেকটা দিবেন, লিভারের মানে খুব ইম্পর্টেন্টলি একটা কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা, ঠিক আছে? এটা মনে থাকবে সহজে। লিভারের কাজ কি? পিত্তরস তৈরি করা, বললেই হবে, কারণ মেটাবলিজম টার্মটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। লিভারে আরেকটা জায়গায় লেখেন পিত্তরস তৈরি করে, 2 নাম্বার দিয়ে লেখেন পিত্তরস তৈরি করে, মনে থাকবে না এটা? লিভার পিত্তরস তৈরি করে। ওকে, লাস্ট ওয়ান, সরি মানে কিডনি। কিডনি দেখেন রক্ত থেকে বিভিন্ন দূষিত উপাদান বা ক্ষতিকারক উপাদান, রক্ত থেকে দূষিত উপাদান লেখেন, রক্ত থেকে দূষিত উপাদান ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বের করে দেয়। রক্ত থেকে দূষিত উপাদান ইউরিন বা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়।
এরপরেরটা লেখেন টেস্টিস, মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। হ্যাঁ, এরপরে লেখেন টেস্টিস, TES TIS, টেস্টিস আগে লিখছেন, TIS, টেস্টিস বা অন্ডকোষ। আচ্ছা, টেস্টিস বা অন্ডকোষকে আমরা কিসের উপরে ভাইটাল অর্গান বলছি? বংশ রক্ষা। এটা কিন্তু জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান না, কারণ টেস্টিস বা অন্ডকোষ যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি কিন্তু বেঁচে থাকবেন, কিন্তু কি হবেন? রিপ্রোডাক্টিভ ক্ষমতার বাইরে চলে যাবেন। আমরা বলি না বলদ গরু আর ষাঁড় গরু, এই দুইটা গরুর মধ্যে পার্থক্য কি? মেয়ের ছেলে না, এগুলো বড়, দুইটাই পুরুষ। এগুলো দিয়ে কাজ মানে কাজ হবে না, সারা জীবন ওরাই কাজ করে। সবাই কাজ বলদ গরু আর ষাঁড় গরুর পার্থক্য কি? খসিকরণ একটা প্রক্রিয়া, তাই না? ছোটবেলাতে খসিকরণ করে কি করে? অক্স বা ষাঁড়ের টেস্টিসটা যদি কি ফেলে দেয় অপারেশন করে, তাহলে সেটা কি হয়ে যাবে? বলদ হয়ে যাবে। বলদ মানে কি বলে? যেটা বংশ রক্ষার ক্ষেত্রে আর কোনো কাজ করতে পারবে না, এই কখনো কি বাবা হতে পারবে না, মানে বাছুর দিতে পারবে না। যেমন খাসি আর পাড়া। হ্যাঁ, খাসি আর খাসা আর পাঠা, ঠিক আছে, ওই একই প্রক্রিয়া, খসিকরণ বলে এটাকে, ঠিক আছে? যাই হোক, মূল জিনিসটা কেন বললাম, এক্সাম্পলটা কেন আসলে খুবই কমন এক্সাম্পল, তাই না? টেস্টিস ছাড়াও বেঁচে থাকে, আপনিও বেঁচে থাকবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, টেস্টিসের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা। আর শুক্রাণু তৈরি করা। এরপরে লেখেন ওভারি বা ডিম্ব। ওভারি, হ্যাঁ, ওভারি বা ডিম্বাশয়, ডিম্বাণু তৈরি করা। এই অল্প একটু পড়া থাকবে, পারবেন না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি বললাম দেখেন, সিম্পল, আমরা কথা বলছি অনেক, কারণ এগুলো আমাদের জানা লাগবে লিখে। এক নম্বর আমরা পড়ছি অ্যানাটমি কাকে বলে, ফিজিওলজি কাকে বলে, অ্যানাটমি ব্রাঞ্চগুলো কি কি, আর কি বললাম? হ্যাঁ, ভাইটাল অর্গান কাকে বলে, ভাইটাল অর্গানের বিভিন্ন কাজ এবং নাম, ঠিক আছে? এইগুলো কি পড়া লাগবে, বাসায় যে যদি একবার রিভিশন দেন এমনি মুখস্থ হয়ে যাবে। হিস্টোলজি মানে টিস্যুবিদ্যা, অ্যানাটমির যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয়। ওকে, ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই আজকে, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ।